তুমি কি সারা রাত এভাবেই জানালার পাশে দাঁড়িয়ে থাকবে? আমার কাছে আসার চেষ্টা করবে না। আমরা স্বামী স্ত্রী, কাজী ডেকে সাক্ষী রেখে 3বার কবুল বলে আমাদের নিকাহ হয়েছে। সেটা শুধুমাত্র পরিবারের চাপে হয়েছে। এই সম্পর্কের কোনো ভিত্তি নেই। ভিত্তি নেই মানে? তুমি আমার বিবাহিত স্ত্রী, আর এটাই সবচেয়ে বড় সত্য। রায়হান ধীর পায়ে জারার দিকে এগিয়ে গেল। বাসার ঘরের মৃদু আলোয় যারা চোখে এক অদ্ভুত সতর্কতা। রায়হানের পরনে সাদা রঙের পাঞ্জাবি, আর যারার পরনে লাল বেনারসি। রায়হান খুব শান্ত গলায় কথাগুলো বললেও তার চোখের দৃষ্টি গভীর এবং তীক্ষ্ণ। সে জারার একদম কাছে গিয়ে দাঁড়ালো। যারা এক পা পিছিয়ে যেতে চাইল, কিন্তু রায়হান তার হাত ধরে ফেলল। আমাকে ছাড়ো, আমি আগেই বলেছি এসব আমি মানি না। আমি কলেজের ভিপি, সবাই আমাকে এক নামে চেনে। আমি যা চাই তা আদায় করে ছাড়ি, আর তুমি তো আমার নিজের স্ত্রী। রায়হান হঠাৎ করে যারাকে নিজের বুকের কাছে টেনে নিল। যারা এমন আকস্মিক ঘটনার জন্য প্রস্তুত ছিল না। রায়হানের চওড়া বুকে ধাক্কা খেয়ে সে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। রায়হানের শরীরের উষ্ণতা এবং চেনা পারফিউমের ঘ্রাণ যারাকে এক অদ্ভুত ঘোরের মধ্যে ফেলে দিল। যারা একজন ট্রেনিং প্রাপ্ত সিআইডি অফিসার, যে কোনো পুরুষকে এক আছড়ে ফেলে দেওয়া তার জন্য কোনো ব্যাপারই না। কিন্তু এই মুহূর্তে এই লোকটার স্পর্শে সে যেন নিজের পেশা ভুলে গেল। রায়হানের হাত যারার কোমরে শক্ত হয়ে চেপে বসলো। তুমি কিন্তু সীমা পার করছো। নিজের স্ত্রীর সাথে আবার কিসের সীমা? তুমি কাঁপছো কেন? রায়হান তার মুখটা যারার কানের একদম কাছে নিয়ে গেল। তার গরম নিঃশ্বাস যারার গলার কাছে আছড়ে পড়ছিল। যারা সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু রায়হানের হাতের বাঁধন বেশ শক্ত। আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দাও। বাসর রাতে কেউ ঘুমায় না, তাছাড়া আমি তো তোমাকে আটকে রাখিনি। তুমি চাইলে আমাকে সরিয়ে দিতে পারো। রায়হান মুচকে হাসলো। যারা বুঝতে পারলো এই লোকটার সাথে কথায় পারা যাবে না। সে যদি এখন তার আসল শক্তি প্রয়োগ করে, তাহলে তার পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হতে পারে। তাই সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। রায়হান যারার কপালে আলতো করে একটা চুমু খেলো। যারা চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে এলো। রায়হানের ঠোঁট ধীরে ধীরে যারার গাল ছুঁয়ে তার ঠোঁটের খুব কাছে নেমে এলো। ঘরের পরিবেশ মুহূর্তেই ভারী আর উষ্ণ হয়ে উঠল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। রায়হান, বাবা দরজাটা একটু খুলো তো। রায়হান বিরক্ত হয়ে জারাকে ছেড়ে দিল। যারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের শাড়ি ঠিক করতে লাগলো। রায়হান এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। কি হয়েছে বাবা, এত রাতে? তোর বন্ধু আবির ফোন করেছিল, কলেজে নাকি কাদের সাথে জুবাইরার ছেলেদের ঝামেলা হয়েছে। তুই একবার কথা বলে নে। আচ্ছা, আমি দেখছি। রহমান চলে গেলেন। রায়হান দরজা বন্ধ করে ফোন হাতে নিল। যারা আর চোখে রায়হানের দিকে তাকালো। জুবাইরের নামটা তারা খুব পরিচিত। সিআইডির ফাইলে এই জুবাইরের নাম অনেকবার উঠেছে। কলেজের ভেতরে মাদকের যে সিন্ডিকেট যারা খুঁজছে, জুবাইর তার অন্যতম সন্দেহভাজন। হ্যালো আবির, কি হয়েছে? ভাই, জুবাইর ছেলেরা হোস্টেলের মাঠে ঝামেলা করছে, তুই একবার আয়। আমি এখন যেতে পারবো না। কাল সকালে কলেজে গিয়ে আমি সব হিসাব মেটাবো। জুবাইরকে বলে দিস সে যেন আমার চোখে না পড়ে। এদিকে রায়হান ফোন কেটে দিল। তার চোয়াল শক্ত হয়ে আছে। রাগে তার চোখ দুটো লাল দেখাচ্ছে। যারা বুঝতে পারলো এই লোকটা যতটা রোমান্টিক হওয়ার ভান করছিল, সে আসলে ততটাই বিপজ্জনক। কলেজে কি হয়েছে? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার ঘুম নিয়ে ভাবো। রায়হান ঘরের আলো নিভিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। যারা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর সেও ধীর পায়ে বিছানার এক পাশে এসে শুল। দুজনের মাঝখানে বেশ খানিকটা দূরত্ব। যারা চোখ বন্ধ করে তার কালকের প্ল্যান সাজাতে শুরু করলো। কাল তাকে কলেজের ভেতরে ঢুকতে হবে, আর সেটা এই রায়হানের স্ত্রী হিসেবেই। আচ্ছা, তুমি কলেজের ভিপি হিসেবে তো অনেক কিছুই জানো। কি জানতে চাও? এই জুবাইর ছেলেটাকে? সে একটা জঞ্জাল, তুমি এসব নিয়ে মাথা ঘামাবে না। রায়হান পাশ ফিরে জারার দিকে তাকালো। অন্ধকারের মধ্যে সে জারার মুখের রূপরেখা স্পষ্ট বুঝতে পারছিল।
যারা আর কথা বাড়ালো না। সে জানে রায়হানের কাছ থেকে সরাসরি কিছু বের করা যাবে না, তাকে নিজের মতো করেই কাজ করতে হবে। যারা হুম। আমাদের বিয়েটা হঠাৎ করে হলেও আমি সম্পর্কটা মন থেকে মেনে নিয়েছি। আশা করি তুমিও একদিন মেনে নেবে। রায়হানের গলাটা বেশ নরম শোনালো। যারা কোনো উত্তর দিল না। সে শুধু অনুভব করলো রায়হানের হাত তার হাত ছুঁয়ে আছে। যারার মনে এক অদ্ভুত অপরাধবোধ কাজ করতে শুরু করলো। সেই লোকটাকে ধোঁকা দিচ্ছে, কিন্তু তার মিশনও অনেক বড়। দেশের স্বার্থে তাকে এই অভিনয় চালিয়ে যেতেই হবে। ধীরে ধীরে রাত গভীর হতে লাগলো। রায়হান ঘুমিয়ে পড়লেও যারা জেগে রইল। তার চোখ অন্ধকারের কলেজের সেই ব্লু প্রিন্ট খুঁজছিল, যেটা সে কাল বাস্তবে দেখবে। কাল থেকে শুরু হবে তার আসল খেলা। সকাল হয়ে গেছে, আর কতক্ষণ ঘুমাবে? আমাকে বিরক্ত করবে না, আমি আরো ঘুমাবো। আমার ঘুম খুব প্রিয়। নতুন বউ এত বেলা পর্যন্ত ঘুমালে বাড়ির মানুষ কি ভাববে? তাছাড়া আজ তোমাকে আমার সাথে কলেজে যেতে হবে। তাতে আমার কিছু যায় আসে না, আমি একা যেতে পারবো। ভিপির বউ একা কলেজে যাবে? এটা হতে পারে না। ওঠো বলছি। রায়হান ভেজা চুলে তোয়ালে ঘষতে ঘষতে যারার বিছানার পাশে এসে বসলো। তার শরীর থেকে একটা কড়া আর মিষ্টি আফটার শেভের গন্ধ আসছে। যারা চোখ পিট করে তাকালো। রায়হানের দিকে চোখ পড়তে সে একটু থতমত খেয়ে গেল। ছেলেটাকে সকালের আলোয় আরো বেশি সুন্দর আর পুরুষালী লাগছে। যারার বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুতভাবে কেঁপে উঠল। সে নিজেকে সামলে নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তুমি এইভাবে আমার এত কাছে এসে বসবে না। কেন? কাছে বসলে কি হয়? আমার তো মনে হচ্ছে তুমি আমাকে দেখে নার্ভাস হয়ে যাচ্ছ। একদম বাজে বকবে না। একজন সাধারণ মানুষের কাছে আমি কেন নার্ভাস হতে যাব? আমি সাধারণ মানুষ নই যারা, আমি তোমার স্বামী। আমাদের নিকাহ হয়েছে। কাজী সাহেবের সামনে তুমি নিজের মুখে 3 বার কবুল বলেছ। এই সত্যিটা তুমি যত তাড়াতাড়ি মেনে নেবে তোমার জন্যই তত ভালো। রায়হান হঠাৎ করে যারা হাত ধরে ফেললো। যারা হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু রায়হানের হাতের মুঠো অনেক শক্ত। সে যারার খুব কাছে ঝুঁকে এলো। যারা নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে স্পষ্ট বুঝতে পারছে রায়হানের শরীরের উষ্ণতা। রায়হানের চোখ দুটো যারার ঠোঁটের দিকে স্থির হয়ে আছে। আমাকে ছাড়ো, কেউ দেখে ফেলবে। দরজা বন্ধ আছে, আর নিজের বউকে আদর করতে আবার অন্যের পারমিশন লাগে নাকি? এদিকে রায়হান জারার কানের কাছে মুখ নিয়ে গেল। তার গরম নিঃশ্বাস জারার ঘাড়ে আছড়ে পড়ছে। যারা চোখ বন্ধ করে ফেলল। সিআইডিতে কঠিন সব ট্রেনিং নেওয়ার সময়ও তার কখনো এত নার্ভাস লাগেনি যতটা এখন লাগছে। এই লোকটার একটা জাদুকরী ক্ষমতা আছে। রায়হান তার ঠোঁট দিয়ে জারার ঘাড়ে আলতো করে স্পর্শ করলো। যারা সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ভাইয়া ভাবি, তোমরা কি আজ উঠবে না? মা সকালের নাস্তা রেডি করেছে। রায়হান বিরক্ত হয়ে একটু পিছিয়ে গেল। যারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত বিছানা থেকে নেমে পড়ল। সে আর এক মুহূর্ত রায়হানের দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। রায়হান মুচকি হাসল। আমরা আসছি নাদিয়া, তুই যা। সকালের নাস্তার টেবিলে সবাই একসাথে বসেছে। রহমান সাহেব খবরের কাগজ পড়ছে। সালমা বেগম নিজ হাতে সবাইকে খাবার পরিবেশন করছে। যারা খুব শান্তভাবে খাচ্ছে। তার মাথায় এখন শুধু একটাই চিন্তা, কিভাবে কলেজের ভেতর ঢুকে জুবাইয়ের গ্যাংয়ের খবর নেওয়া যায়। বৌমা, তোমার কি রাতে ভালো ঘুম হয়েছিল? এই বাড়িটা তো তোমার কাছে নতুন, কোনো অসুবিধা হয়নি তো? জি মা, খুব ভালো ঘুম হয়েছে, কোনো অসুবিধা হয়নি। ভাইয়া তো রাতে ঘুমাতে দেয়নি মনে হয়। দেখছো না ভাবির চোখের নিচে কেমন কালি পড়ে আছে। তুই বড়দের কথার মাঝে কথা বলবি না নাদিয়া, চাপ খেয়ে নে। ওকে বলতে দাও বাবা, ও তো আর জানে না ওর ভাবি কতটা ঘুম কাতুরে। সারা রাত তো অঘরে ঘুমিয়েছে। আমি বরং ওর নাক ডাকার শব্দে ঘুমাতে পারিনি। আমি একদমই নাক ডাকি না, আপনি মিথ্যা বলছেন। যারা রেগে গিয়ে রায়হানের দিকে তাকাল। রায়হান চোখ টিপে হাসল। সালমা এবং রহমান দুজনেই হেসে উঠলেন। আমার বৌমা নাক ডাকতে যাবে কেন? রায়হান, তোকে ইচ্ছে করে খেপাচ্ছে বৌমা, তুই খা। নাস্তা শেষ করে রায়হানা যারা কলেজের উদ্দেশ্যে বের হলো। রায়হানের একটা কালো রঙের স্পোর্টস বাইক আছে।
যারা আগে কখনো বাইকে ওঠেনি, তাই সে একটু দ্বিধায় পড়ে গেল। দাঁড়িয়ে আছো কেন? ওঠো। আমি রিকশায় করে যাব। তোমাকে আমি রিকশায় যেতে দেব না। চুপচাপ বাইকে বসো। আর আমাকে শক্ত করে ধরবে, না হলে পড়ে যাবে। যারা বাধ্য হয়ে বাইকে বসলো। রায়হান বাইক স্টার্ট দিতেই একটা প্রচণ্ড শব্দ হলো। যারা ভয় পেয়ে রিফ্লেক্স অ্যাকশনে রায়হানের কোমর শক্ত করে জড়িয়ে ধরল। রায়হান বাইকের আয়নায় যারার ভয় পাওয়া মুখটা দেখে মুচকি হাসলো। সে ইচ্ছা করে বাইকের স্পিড একটু বাড়িয়ে দিল। যারা রায়হানের পিঠের সাথে একদম লেপ্টে আছে। রায়হানের চওড়া পিঠ আর শক্ত পেশিগুলো তারা খুব কাছ থেকে অনুভব করতে পারছে। তার অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, যেটা সে আগে কখনো অনুভব করেনি। একটু আস্তে চালাও, এত জোরে চালানোর কি আছে? ভিপি রায়হান সবসময় টপ স্পিডেই চলে। তুমি আমাকে শক্ত করে ধরে রাখো, তাহলেই আর ভয় লাগবে না। কলেজে পৌঁছাতেই গেটের সামনে সব ছাত্র ছাত্রী পথ ছেড়ে দাঁড়ালো। সবাই খুব সম্মান এবং কিছুটা ভয়ের দৃষ্টিতে রায়হানের দিকে তাকাচ্ছে। যারা বাইক থেকে নেমে নিজের পোশাক ঠিক করে দিল। সে মনে মনে চারপাশটা স্ক্যান করে নিচ্ছে। কোথায় সিসিটিভি ক্যামেরা আছে, কোথায় গার্ড দাঁড়িয়ে আছে, সব কিছু সে নিজের মস্তিষ্কে রেকর্ড করে নিচ্ছে। আরে ভাই, এসেছিস তুই? আমরা তোর জন্য অপেক্ষা করছিলাম। ভাই ভাবি তো দেখছি একদম পরীর মতো। তুই কিন্তু ভাগ্য করেছিস রায়হান। ভাবি, এই রাগী লোকটার সাথে আপনি থাকেন কি করে? ও শুধু সারাদিন শুধু ধমকের উপর রাখে সবাইকে। উপায় তো নেই, আপনাদের ভাইকে তো ভয় পেয়েই চলতে হয়। যারা খুব সুন্দর করে একটা মেকি হাসি দিল। তার এই অভিনয় দেখে বোঝার উপায় নেই যে সে একজন দুর্ধর্ষ সিআইডি অফিসার। রায়হান তার বন্ধুদের দিকে কড়া চোখে তাকালো। বেশি কথা বলিস না তোরা, ক্লাসে যা। আমি ভিপি রুমে যাচ্ছি। আচ্ছা ভাই, যাচ্ছি। তবে জুবাইর কিন্তু আজ সকাল থেকে কেমন যেন অদ্ভুত আচরণ করছে। ওর কয়েকটা ছেলে কলেজের পেছনের মাঠে জড়ো হয়েছে। আমি দেখছি ব্যাপারটা, তোরা ক্লাসে যা। রায়হান যারাকে নিয়ে বিবি রুমের দিকে এগোতে লাগলো। যারা খুব মনোযোগ দিয়ে আবিরের কথাগুলো শুনছিল। কলেজের পেছনের মাঠ, এটাই তাহলে জুবাইরের নতুন স্পট। যারা মনে মনে সিদ্ধান্ত নিল আজই তাকে ওই মাঠে যেতেই হবে। আচ্ছা। যারা ক্লাসের দিকে না গিয়ে সোজা মেয়েদের ওয়াশরুমে ঢুকে পড়ল। সে চারপাশটা ভালো করে চেক করে নিল যে কেউ আছে কিনা। তারপর নিজের ব্যাগ থেকে একটা ছোট্ট কমিউনিকেশন ডিভাইস বের করলো। এটা সরাসরি সিআইডি হেডকোয়ার্টার কানেক্টেড। হ্যালো ইমরান, আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ যারা, ক্লিয়ার অ্যান্ড লাউড। তোমার আপডেট কি? কলেজে ঢুকতে পেরেছো? হ্যাঁ, আমি এখন কলেজের ভেতরেই আছি। রায়হানের বউ হিসেবে পরিচয়টা খুব কাজে দিচ্ছে। কেউ আমাকে সন্দেহ করছে না। ভেরি গুড। জুবাইরের কোনো খবর পেলে? হ্যাঁ, ওর কয়েকটা ছেলে নাকি কলেজের পেছনের মাঠে জড়ো হয়েছে। আমার মনে হয় ওরা আজ কোনো ডিল হতে পারে। আমি সুযোগ বুঝে ওখানে যাব। সাবধানে কাজ করো যারা। জুবাইরের গ্যাং কিন্তু খুব মারাত্মক। আর রায়হানের থেকে দূরত্ব বজায় রেখো। সে কলেজের বিপি। তার কানে কিছু গেলে মিশন নষ্ট হয়ে যাবে। জানি আমি রায়হান আমাকে সন্দেহ করবে না। আমি পুরো বোকা আর নিরীহ বউয়ের অ্যাক্টিং করছি। স্যার বলেছেন আজ বিকেলের মধ্যে একটা রিপোর্ট দিতে। ঠিক আছে, আমি দিয়ে দেব। ওভার অ্যান্ড আউট। যারা ডিভাইসটা ব্যাগে লুকিয়ে রেখে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। সে করিডোর ধরে হাঁটতে হাঁটতে পেছনের মাঠের দিকে যাওয়ার রাস্তা খুঁজছিল। হঠাৎ কেউ একজন পেছন থেকে তার হাত ধরে ডাক দিল। যারা কিছু বুঝে ওঠার আগেই দেখল সে একটা অন্ধকার ক্লাসরুমের ভেতরে। তার সামনে দাঁড়িয়ে আছে রায়হান। রায়হানের চোখে মুখে এক অদ্ভুত রাগ আর জেদ। কি করছো তুমি? আমাকে এভাবে টেনে আনলে কেন? হাত ছাড়ো আমার। তুমি ওয়াশরুমে কার সাথে কথা বলছিলে? যারা বুকটা ধক করে উঠল। রায়হান কি তাহলে কিছু শুনে ফেলেছে? যারা নিজেকে স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করল। আমি কার সাথে কথা বলবো? আমি তো ফ্রেশ হতে গিয়েছিলাম। আমাকে মিথ্যা বলবে না যারা। আমি খুব ভালো করে জানি তুমি ভেতরে কার সাথে কথা বলছিলে। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। তুমি ফোনে তোমার মায়ের সাথে কথা বলছিলে, তাই তো? তুমি কাঁদছিলে। যারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক বাবা, রায়হান আসল সত্যিটা জানতে পারেনি। সে ভেবেছে যারা তার মায়ের সাথে কথা বলছিল। যারা এই সুযোগটা কাজে লাগানোর সিদ্ধান্ত নিল।
হ্যাঁ, আমার মায়ের কথা খুব মনে পড়ছিল, তাই কথা বলছিলাম। আমি তোমাকে নিষেধ করেছি না এই বাড়িতে কান্নাকাটি করতে? তুমি এখন আমার স্ত্রী, তোমার সমস্ত দায়িত্ব আমার। তোমার কোনো কষ্ট হলে আমাকে বলবে। রায়হান জারাকে দেওয়ালের সাথে চেপে ধরল। তার এক হাত জারার কোমরে আর অন্য হাতটা জারার কানের পাশের দেওয়াল স্পর্শ করে আছে। দুজনের মাঝে কোনো দূরত্ব নেই। রায়হানের শরীর থেকে সেই পরিচিত সুবাসটা জারার নাকে এসে লাগছে। জারার হৃদস্পন্দন বেড়ে গেল। সে রায়হানের চোখের দিকে তাকিয়ে যেন হারিয়ে গেল। কেউ এসে পড়বে, আমাকে যেতে দাও। কেউ আসবে না। এই কলেজে আমার কথার বাইরে একটা পাতাও নড়ে না। তুমি শুধু আমার দিকে তাকাও। এদিকে রায়হানের গলাতে একদম খাদে নেমে গেছে। সে জারার চিবুক ধরে তার মুখটা নিজের দিকে তুলে ধরল। জারার ঠোঁট দুটো হালকা কাঁপছে। রায়হান আর নিজেকে সামলাতে পারল না। সে জারার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। জারা প্রথমে চমকে গেলেও কিছুক্ষণ পর সেও সাড়া দিতে শুরু করলো। দুজনের এই গভীর চুম্বন বেশ কিছুক্ষণ চলল। একটা সময় যারা বুঝতে পারলো সেটা মিশনের কথা ভুলে যাচ্ছে। সে জোর করে রায়হানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এটা ঠিক না রায়হান, আমরা এখানে ক্লাস করতে এসেছি। আমি তো আমার বউয়ের ক্লাস নিচ্ছিলাম। তুমি খুব ভালো ছাত্রী, খুব তাড়াতাড়ি শিখে যাচ্ছ। অসভ্য কোথাকার, আমি যাচ্ছি। যারা দ্রুত ক্লাস থেকে বেরিয়ে গেল। রায়হান হাসি মুখে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার হাসিটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। সে নিজের পকেট থেকে ফোন বের করে একটা নাম্বার ডায়াল করলো। হ্যালো সিরাজ স্যার, যারা ঠিক মতোই কাজ করছে। সে জুবাইরের পেছনের মাঠের ব্যাপারটা জেনে গেছে। আমি ওকে কভার দিচ্ছি। ও যেন কোনোভাবেই বুঝতে না পারে যে আমিও আপনাদের টিমের একজন আন্ডার কভার অফিসার। খুব ভালো রায়ান, তুমি যারার উপর নজর রাখো। ও খুব সাহসী মেয়ে, কিন্তু একা এই গ্যাংটার সাথে পেরে উঠবে না। জুবাইয়ের পিছনে বড় মাথা আছে। প্রফেসর নাজিরকে নজরদারিতে রাখো। আমি সব ব্যবস্থা করে রেখেছি স্যার। ওরা আজ পেছনের মাঠে ড্রাগসের বড় চালান আনবে। আমি আর যারা দুজনেই আজ মাঠে থাকব, কিন্তু সম্পূর্ণ আলাদা পরিচয়ে। যারা ভাববে সে একা মিশন করছে। গুড লাক, সাবধানে কাজ করবে। রায়হান ফোন কেটে দিল। সে জানে আজ বিকেলের পর থেকে কলেজের পরিস্থিতি খুব খারাপ হতে চলেছে। তাকে একই সাথে ভিপির দায়িত্ব পালন করতে হবে, আবার সিআইডির আন্ডারকভার অফিসার হিসেবেও কাজ করতে হবে। সব থেকে বড় কথা, যারাকে তার চোখের সামনে নিরাপদ রাখতে হবে। এক্সকিউজ মি, এই রাস্তাটা কি পেছনের মাঠের দিকে গেছে? আপনি কে? এখানে কি চাই আপনার? আমি রায়হানের মানে ভিপি সাহেবের স্ত্রী। আমি একটু কলেজটা ঘুরে দেখছিলাম। এদিকে যারা পেছনের মাঠের কাছাকাছি পৌঁছাতেই রতন তার পথ আটকে দাঁড়ায়। রতন হলো জুবাইরের ডান হাত। তাকে দেখে যারা বুঝতে পারলো সে ঠিক জায়গা দিয়ে এসেছে। বিবির বউ তো কি হয়েছে? এইদিকে যাওয়া নিষেধ। জুবাইর ভাইয়ের হুকুম ছাড়া এখানে কেউ আসতে পারে না। আপনি যেদিক দিয়ে এসেছেন সেদিকেই চলে যান। আমি তো শুধু একটু দেখতে চাচ্ছিলাম। বললাম না যাওয়া যাবে না। বেশি ঘাড়তারামি করলে কিন্তু ভিপির বউ বলেও ছাড়বো না। যারা মনে মনে হাসল। সে চাইলেই রতনকে এক লাথিতে মাটিতে ফেলে দিতে পারে, কিন্তু তাকে এখন নিরীহ বউয়ের অ্যাক্টিং করতে হবে। সে ভয় পাওয়ার ভান করে পিছিয়ে এলো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। যারা সেখান থেকে ফিরে এসে একটা পিলারের আড়ালে লুকিয়ে রইল। সে দেখতে পেল একটু পর জুবাইর সেখানে এলো। তার হাতে একটা কালো রঙের ব্রিফকেস। রতন চারপাশটা ভালো করে চেক করে জুবাইরকে ভেতরে নিয়ে এলো। যারা বুঝতে পারলো এই ব্রিফকেসের ভেতরে ড্রাগস আছে, তাকে এই ব্রিফকেসটা হাতে পেতে হবে। রতন, মাল সব ঠিক আছে তো? আজ রাতের মধ্যেই এগুলো শহরের সব ডিলারের কাছে পৌঁছে দিতে হবে। সব ঠিক আছে ভাই, কিন্তু ভিপির বউ একটু আগে এদিকে এসেছিল। রায়ানের বউ? সে এখানে কি করেছিল? বলল কলেজ ঘুরে দেখছে, আমি তাড়িয়ে দিয়েছি। রায়ান এমনিতেই আমাদের অনেক ক্ষতি করেছে। ওর বউকে যদি হাতে পাই তাহলে রায়ানকে ভালোই ব্ল্যাকমেল করা যাবে। মেয়েটার উপর নজর রাখবি। যারা সব কথাগুলো শুনছিল, জুবাইর এই পরিকল্পনা শুনে তার রাগ উঠে গেল। সে নিজের পিস্তলটা বের করে প্রস্তুত হলো। ঠিক তখনই কে একজন পেছন থেকে এসে যারা মুখ চেপে ধরল। যারা ধস্তাধস্তি করার আগে একটা শক্ত হাত তার পিস্তলটা কেড়ে নিল। যারা বুঝতে পারলো সে ধরা পড়ে গেছে। সে নিজের সর্বশক্তি দিয়ে লোকটাকে কনুই দিয়ে আঘাত করল। লোকটা একটু পিছিয়ে যেতেই যারা ঘুরে দাঁড়িয়ে একটা লাথি চালালো, কিন্তু লোকটা যারা পা ধরে ফেললো। তাকে এক হ্যাচকায় নিজের বুকের সাথে আটকে ফেলল।
তুমি এত ছটফট করো কেন? তুমি এখানে কি করছো? তুমি আমার বউ, তুমি কোথায় যাও না যাও তার খবর তো আমাকে রাখতেই হবে। আর তুমি এই রতন আর জুবাইরের পিছে কেন ঘুরছো? আমি আমি তো এমনিতেই ঘুরছিলাম। এমনি ঘুরছিলে? আচ্ছা মানলাম, কিন্তু তোমার ব্যাগে এই পিস্তলটা কি করছে? রায়হান তার হাতে থাকা জারার পিস্তলটা উঁচু করে দেখালো। জারা স্তব্ধ হয়ে গেল। তার সবচেয়ে বড় গোপন সত্যিটা রায়হানের হাতে চলে এসেছে। সে এখন কি উত্তর দেবে? রায়হানের চোখে তীক্ষ্ণ দৃষ্টি। সে যারার মুখের দিকে তাকিয়ে আছে একটা উত্তরের আশায়। যারা কি এবার সব সত্যি বলে দেবে, নাকি নতুন কোনো গল্প ফাঁদবে? এটা এটা আমার বাবার পিস্তল। আমি নিজের সেফটির জন্য রাখি সাথে। তোমার বাবা তো একজন সাধারণ ব্যবসায়ী, তার কাছে পিস্তল এলো কোথা থেকে? আর এই পিস্তলটা তো সাধারণ কোনো পিস্তল নয়, এটা সরকারি অফিসাররা ব্যবহার করে। আমি জানি না, তুমি আমাকে পিস্তলটা ফেরত দাও। ফেরত দেব, তবে তার আগে তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি আসলে কে যারা? রায়হান জারাকে পিলারের সাথে চেপে ধরল। যারা বুঝতে পারলো এই লোকটাকে বোকা বানানো এত সহজ নয়। রায়হান খুব বুদ্ধিমান। যারা তার চোখের দিকে তাকিয়ে রইল। দুজনের মাঝে একটা ভারী নীরবতা নেমে এলো। জুবাইর এবং রতন একটু দূরেই দাঁড়িয়ে আছে। তারা যে কোনো মুহূর্তে এগিয়ে আসতে পারে। পরিস্থিতি খুব জটিল হয়ে উঠেছে। তুমি কে যারা? সত্যি করে বলো। আমি তোমার স্ত্রী। এর বাইরে আমার আর কোনো পরিচয় নেই। আমাকে পিস্তলটা ফেরত দাও রায়হান। আমার স্ত্রীর ব্যাগে সরকারি পিস্তল কেন থাকবে? তুমি আমাকে সন্দেহ করছো, নাকি তুমি নিজেই কোনো বড় রহস্য লুকিয়ে রেখেছো? আমি কোনো রহস্য নই। তুমি অযথাই পরিস্থিতি জটিল করছো। কেউ এদিকে চলে আসবে। আসুক, আজ আমি এর শেষ দেখে ছাড়বো। তুমি যতক্ষণ না সত্যিটা বলছো, আমি তোমাকে এখান থেকে এক পাও নড়তে দেব না। এদিকে রায়হান জারার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। জারার পিঠ পিলারের সাথে লেপ্টে আছে, আর রায়হানের দুই হাত পিলারের উপর ভর করা। দুজনের মাঝে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা নেই। রায়হানের কড়া দৃষ্টি জারার চোখের দিকে স্থির। ঠিক তখনই জুতোর মচমচ শব্দ শোনা গেল। জুবাইর এবং রতন এদিকে আসছে। যারা ভয় পেয়ে রায়হানের শার্টের কলার শক্ত করে চেপে ধরল। ওরা এদিকেই আসছে। প্লিজ রায়হান, আড়ালে চলো। ভয় পাচ্ছ কেন? তোমার হাতে তো সরকারি পিস্তল থাকে, তুমি তো একাই ওদের শেষ করে দিতে পারো। এখন ইয়ার্কি করার সময় নয়, আমার কথা শোনো। ভাই, ওই পিলারের পেছনে মনে হয় কেউ আছে। আমি ছায়া দেখলাম। গিয়ে দেখ কেউ ওখানে লুকিয়ে আছে। আমার স্পটের বাইরে কেউ এলে তাকে জ্যান্ত পুঁতে ফেলবি। রতনের পায়ের শব্দ ক্রমশ কাছে আসতে শুরু করলো। যারা বুঝতে পারছে না এখন সে কি করবে। তার কাছে অস্ত্র নেই, আর সে যদি এখন রতনকে মারে তাহলে তার পরিচয় ফাঁস হয়ে যাবে। রায়হান এক মুহূর্ত যারার আতঙ্কিত মুখের দিকে তাকালো। তারপর হঠাৎ করেই সে যারা কোমর পেঁচিয়ে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নিল এবং যারা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। যারা একদম স্তব্ধ হয়ে গেল। এই কে রে ওখানে? বের হয়ে আয়। রতন পিলারের পেছনে আসতেই তার চোখ কপালে উঠে গেল। কলেজের ভিপি রায়হান এক মেয়েকে দেয়ালের সাথে চেপে ধরে গভীরভাবে চুমু খাচ্ছে। দৃশ্যটা দেখে রতন থতমত খেয়ে কয়েক কদম পিছিয়ে গেল। রায়হান খুব স্বাভাবিক ভঙ্গিতে জারাকে ছেড়ে দিয়ে রতনের দিকে কড়া চোখে তাকালো। যারা লজ্জায় আর রাগে লাল হয়ে রায়হানের বুকের কাছে মুখ লুকিয়ে রাখলো। তোর সাহস তো কম নয় রতন, আমার ব্যক্তিগত সময়ে তুই বাগড়া দিচ্ছিস। আমি বুঝতে পারিনি ভিপি ভাই। আমি তো ভেবেছিলাম কোনো গুপ্তচর। কি হয়েছে রতন? ওখানে কে? আমি রায়হান। কেন জুবাইর, তোর কি মনে হচ্ছে আমি তোর স্পটে গুপ্তচর বৃত্তি করতে এসেছি? রায়হানের গলা শুনে জুবাইরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে দ্রুত পা চালিয়ে রতনের পাশে এসে দাঁড়ালো। রায়হান তার এক হাত দিয়ে জারাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে রেখেছে। জারার মুখ এখনো রায়হানের বুকে লুকানো। আরে রায়হান ভাই, আপনি এখানে? আমি তো জানতাম না। তুই কলেজের পেছনের এই মাঠটাকে নিজের বাবার সম্পত্তি বানিয়ে ফেলেছিস জুবাইর। আমি আমার বউকে নিয়ে কলেজ ঘুরে দেখাচ্ছি, আর তোর চামচা আমাকে এসে ধমক দিচ্ছে। বউ? ও ভাবি এসেছিল বুঝি? রতন আসলে চিনতে পারিনি ভাই, আপনি কিছু মনে করবেন না। মনে আমি করেছি জুবাইর, আর এর ফল তোকে ভোগ করতে হবে। কাল সকালে ভিপি রুমে এসে দেখা করবি, আর তোর ওই কালো ব্রিফকেসটার ভেতরে কি আছে সেটাও আমাকে জানাবি। ভাই আপনি ভুল বলছেন, ওইটা তো এমনি কিছু কাগজ। আমি ঘাস খাই না জুবাইর।
এখন আমার চোখের সামনে থেকে দূর হ। জুবাইর আর রতন মাথা নিচু করে সেখান থেকে দ্রুত চলে গেল। সারা একটা দীর্ঘশ্বাস ফেলে রায়হানের বুক থেকে মাথা তুলে। রায়হানের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। তুমি সুযোগ পেলেই এসব করো কেন? এসব মানে কি? আমি তো তোমাকে বাঁচালাম। তুমি কি চাও জুবাইর তোমাকে পিস্তল হাতে দেখে ফেলুক? তাই বলে এইভাবে? এভাবে কি? নিজের বিবাহিত স্ত্রীকে চুমু খেয়েছি, কোনো পাপ তো করিনি। কাজী ডেকে বিয়ে করেছি যারা, অধিকার আছে আমার। তুমি একটা অসভ্য। পিস্তলটা দাও আমাকে। পিস্তলটা আপাতত আমার কাছে জমা থাকুক। তুমি যেদিন আমাকে সব সত্যি বলবে সেদিন এটা ফেরত পাবে। এখন চলো, ক্লাসে যেতে হবে। রায়হান জারার হাত ধরে টানতে টানতে করিডোরের দিকে নিয়ে চলল। যারা নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না, কিন্তু তার কিছুই করার নেই। পিস্তলটা রায়হানের পকেটে, ওটা উদ্ধার করতে হবে। অন্যদিকে জুবাইর আর রতন সোজা প্রিন্সিপালের রুমে গিয়ে ঢুকলো। সেখানে প্রফেসর জামিল আর প্রিন্সিপাল হাবিব বসে চা খাচ্ছিলেন। কি ব্যাপার জুবের, এত হাঁপাচ্ছ কেন? মাল সব ঠিক মতো ডেলিভারি হয়েছে? ডেলিভারি তো হয়েছে স্যার, কিন্তু একটা বড় সমস্যা হয়ে গেছে। রায়ান সব জেনে গেছে। রায়হান জেনে গেছে মানে? তুমি কি পাগল হয়েছো? রায়হান যদি এসব নিয়ে পুলিশে খবর দেয় তাহলে আমাদের পুরো সিক্রেট শেষ হয়ে যাবে। সে পুলিশে খবর দেবে না স্যার, সে নিজেই তো আমাদের ব্ল্যাকমেল করবে বলে মনে হচ্ছে। আজ পিছনের মাঠে সে তার বউকে নিয়ে আমাদের হাতে নাতে ধরে ফেলেছে। কালো ব্রিফকেসটার কথাও জিজ্ঞাসা করেছে। রায়হান ছেলেটা বড্ড বাড়াবাড়ি করছে, ওকে এবার একটা শিক্ষা দিতেই হবে। ওর বউয়ের নাম কি জান? যারা খুবই সুন্দরী মেয়ে স্যার, কিন্তু চোখগুলো কেমন যেন দাঁড়ালো। ওই মেয়েটাকেই আমাদের হাতিয়ার বানাতে হবে। রায়হান ওর বউকে খুব ভালোবাসি। যারাকে যদি আমরা একবার আটকে ফেলতে পারি, রায়হান আমাদের হাতের পুতুল হয়ে যাবে। কিন্তু রায়হানের বউয়ের গায়ে হাত তোলা কি ঠিক হবে? ছেলেটার অনেক পাওয়ার। পাওয়ার আমাদেরও কম নেই হাবিব সাহেব। কলেজের কালচারাল প্রোগ্রাম তো সামনের সপ্তাহে, ওই দিন আমরা প্ল্যানটা এক্সিকিউট করব। এদিকে কলেজ ক্যান্টিনে রায়হান আর যারা বসে আছে। আবির, সাজিদ আর রাফি তাদের সামনে বসা। যারা চুপচাপ কফিতে চুমুক দিচ্ছে। রায়হান এক দৃষ্টে যারার দিকে তাকিয়ে আছে। ভাই, তুই এভাবে ভাবির দিকে তাকিয়ে আছিস কেন? আমরা তো লজ্জায় মরে যাচ্ছি। নিজের বউকে দেখছি, তোদের তাতে কি? তোরা তোদের কফি খা। ভাবি, আপনি কিছু বলবেন না কেন? ও তো আমাদের পাত্তাই দিচ্ছে না। আমি কি বলবো? আপনাদের ভাইয়ের কোনো কাণ্ডজ্ঞান নেই। হ্যাঁ ধরেছি, ওই মাঠে ওরা ড্রাগস সাপ্লাই দেয়। জুবাইর শুধু একটা মহড়া, এর পেছনে কলেজের কোনো বড় মাথা জড়িত আছে। তুই কি প্রফেসর জামিলের কথা বলছিস? হতে পারে, আমাকে সব প্রমাণ জোগাড় করতে হবে। সারা খুব অবাক হয়ে রায়হানের কথাগুলো শুনছে। রায়হান শুধু একজন সাধারণ ভিপি নয়, সে কলেজের সব খবর রাখে। যারা বুঝতে পারছে তার মিশনটা রায়হান অনেক সহজ করে দিচ্ছে, কিন্তু রায়হানের এই অতি উৎসাহ যারার জন্য বিপদের কারণ হতে পারে। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। সাবধানে যেও। আমি কি সাথে যাব? তোমার মাথা খারাপ হয়েছে? মেয়েদের ওয়াশরুমে তুমি কি করবে? আমি একাই যেতে পারবো। যারা দ্রুত ক্যান্টিন থেকে বেরিয়ে এলো। সে আবার নিজের কমিউনিকেশন ডিভাইসটা অন করলো। হ্যালো ইমরান। যারা বলো, সব ঠিক আছে? না, সব ঠিক নেই। জুবাইরের কালো ব্রিফকেসটা আমি আজ হাতছাড়া করেছি। আর সবচেয়ে বড় সমস্যা হলো রায়হান সব বুঝে গেছে। সে জুবাইরকে সন্দেহ করছে এবং কলেজের পেছনের মাঠে সেও হাজির ছিল। রায়হান যদি জড়িয়ে পড়ে তাহলে তো মিশন অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। যারা, তোমাকে রায়হানকে এসব থেকে দূরে রাখতে হবে। আমি চেষ্টা করছি ইমরান, কিন্তু লোকটা আমার পিছুই ছাড়ছে না। সারাক্ষণ আমার সাথে আঠার মতো লেগে থাকে। যারা, তুমি কি রায়হানের প্রেমে পড়ে যাচ্ছ নাকি? তানিয়া, তুমি বাজে কথা বলবে না। আমি আমার ডিউটি পালন করছি। আচ্ছা বাবা, রাগ করছো কেন? তবে স্যার বলেছেন খুব তাড়াতাড়ি প্রমাণ জোগাড় করতে। কালচারাল প্রোগ্রামের দিনই কিন্তু ড্রাগসের সবচেয়ে বড় চালানটা আসবে। আমি জানি, আমি কালচারাল প্রোগ্রামের দিনই ওদের হাতে নাতে ধরবো। রাত 10টা। রায়হানদের বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। যারা রায়হান নিজেদের ঘরে, যারা বিছানার এক পাশে বসে আছে। রায়হান তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বাথরুম থেকে বের হলো।
তার গায়ে কোনো শার্ট নেই, চওড়া পেশিবহুল শরীরটা স্পষ্ট বোঝা যাচ্ছে। যারা একবার আর চোখে তাকিয়ে দ্রুত চোখ সরিয়ে নিল। বারবার চোখ সরিয়ে নিচ্ছ কেন? আমি তোমার স্বামী যারা। আমার দিকে তাকাতে তোমার এত লজ্জা কিসের? আমার কোনো লজ্জা নেই, তুমি শার্টটা পরো। পরবো না। আমার নিজের ঘরে আমি যেভাবে খুশি সেভাবেই থাকবো। তোমার সমস্যা হলে তুমি চোখ বন্ধ করে রাখতে পারো। এদিকে রায়হান এসে যারার একদম কাছেই বিছানায় বসলো। যারার হৃদস্পন্দন আবার বাড়তে শুরু করেছে। রায়হানের শরীর থেকে সাবানের একটা ফ্রেশ গন্ধ আসছে। রায়হান হাতে বাড়িয়ে যারা চুলগুলো আলতো করে ছুঁয়ে দিল। আমার ঘুম পাচ্ছে রায়হান। এত তাড়াতাড়ি ঘুমালে তো চলবে না। আজ আমাদের বাসর রাতের ক্ষতিপূরণ দিতে হবে। মানে কি? মানে খুব সোজা, তুমি আমাকে এড়িয়ে চলতে পারবে না যারা। রায়হান জারাকে ধরে নিজের দিকে টান দিল। যারা রায়হানের বুকের উপর গিয়ে পড়ল। যারা নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু রায়হানের শক্তি অনেক বেশি। রায়হান জারাকে বিছানায় শুয়ে দিয়ে তার উপর ঝুঁকে পড়ল। রায়হান প্লিজ, আমি প্রস্তুত নই। প্রস্তুত তোমাকেই হতে হবে যারা। তুমি আমাকে মিথ্যে বলেছ, আমার কাছ থেকে অনেক কিছু লুকাচ্ছ, কিন্তু তোমার শরীর তো মিথ্যে বলে না। আমি যখন তোমাকে ছুঁই তুমি কেঁপে ওঠো, তোমার নিঃশ্বাস ভারী হয়ে আসে। তুমি ভুল ভাবছো, আমাকে ছাড়ো। না যারা, আজ আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার, শুধু আমার। রায়হানের গলাটা আবেগে ভারী হয়ে এসেছে। সে যারার গলায় ঘাড়ে একের পর এক গভীর চুম্বন করতে লাগলো। যারা নিজেকে আটকাতে পারছে না। তার শরীরের ভিতরে এক অদ্ভুত শিহরণ কাজ করছে। রায়হানের হাতের স্পর্শ যারা শরীরের প্রতিটি অণু পরমাণুতে আগুন জ্বালিয়ে দিচ্ছে। যারা চোখ বন্ধ করে রায়হানের শার্টের পিঠটা শক্ত করে খামচে ধরল। রায়হান, বলো যারা, আমাকে তোমার চাই। একবার শুধু মুখে বলো। তুমি একটা পাগল। হ্যাঁ আমি পাগল, শুধু তোমার জন্য পাগল। রায়হান যারা ঠোঁটে তীব্রভাবে নিজের ঠোঁট মেলালো। ঘরের ভেতরে পরিবেশ মুহূর্তেই উত্তাল হয়ে উঠল। যারা সিআইডি ট্রেনিং, তার মিশন, সব কিছু এই এক মুহূর্তে রায়হানের কাছে হেরে গেল। সে নিজেকে সম্পূর্ণভাবে তার স্বামীর কাছে সমর্পণ করলো। রাত গভীর হতে লাগলো, আর তাদের দুজনের ভালোবাসা এক নতুন মাত্রা পেতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর যারা রায়হানের মুখের উপর মাথা রেখে শুয়ে আছে। রায়হান যারার মুখ চুলে বিলি কেটে দিচ্ছে। দুজনের শরীরে ঘামে ভেজা। তুমি আমার পিস্তলটা কখন ফেরত দেবে? আবার ওই পিস্তল? তুমি কি আমাকে খুন করার প্ল্যান করছো নাকি? না, কিন্তু ওটা আমার খুব দরকার। আমি জানি তোমার ওটা দরকার, কিন্তু তুমি যতক্ষণ না আমাকে সত্যিটা বলছো আমি ওটা দেব না। আমি তোমাকে কিছুই বলতে পারবো না রায়হান, আমার কিছু সীমাবদ্ধতা আছে। ঠিক আছে, আমি জোর করব না, কিন্তু মনে রেখো আমি তোমার স্বামী। তোমার যে কোনো বিপদে আমি তোমার ঢাল হয়ে দাঁড়াবো। তুমি নিজেকে বিপদে ফেলবে না তো? ভিপি রায়হান বিপদকে ভয় পায় না যারা। তুমি ঘুমিয়ে পড়ো। রায়হান যারাকে নিজের বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরল। যারা ক্লান্তিতে চোখ বন্ধ করলো। রায়হান কিছুক্ষণ যারা ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। তারপর খুব সাবধানে যারা পাশ থেকে উঠে সে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। পকেট থেকে ফোন করে সিরাজকে কল করলো। স্যার, সব ঠিক আছে, যারা আমার কাছেই আছে। খুব ভালো। রায়হান, জুবাইরের কোনো খবর পেলে? আজ ওদের হাতে নাতে ধরার সুযোগ ছিল, কিন্তু যারা ওখানে চলে আসায় আমি রিস্ক নেইনি। তবে আমি নিশ্চিত প্রফেসর জামিল এর পেছনে আছে। কালচারাল প্রোগ্রামের দিন ওরা বড় চালানের প্ল্যান করছে। যারাও আমাকে একই রিপোর্ট দিয়েছে। তোমরা দুজন স্বামী স্ত্রী মিলে খুব ভালো কাজ করছো। যারা কি কিছু সন্দেহ করেছে তোমার ব্যাপারে? একদম না স্যার, ও এখনো ভাবছে আমি শুধু কলেজের একজন রাগী ভিপি। এভাবে চালিয়ে যাও। কালচারাল প্রোগ্রামের দিন আমাদের স্পেশাল টিম কলেজের বাইরে রেডি থাকবে। তুমি শুধু যারাকে সেভ রেখো। যারার গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না স্যার, ও আমার স্ত্রী। রায়হান ফোন কেটে আকাশের দিকে তাকালো। তার চোখে মুখে একটা দৃঢ় প্রতিজ্ঞা। সে যে কোনো মূল্যে যারাকে রক্ষা করবে এবং এই কলেজ থেকে অপরাধের শিকড় উপড়ে ফেলবে। পরদিন সকালে। বৌমা, আজ এত দেরি করে উঠলে যে? শরীর খারাপ করেনি তো? না, আমার শরীর ঠিক আছে, একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম। ভাবি, মুখটা কেমন লাল হয়ে আছে মা? দেখো, খেয়াল করছো? ভাইয়া মনে হয় কাল রাতে খুব অত্যাচার করেছে। নাদিয়া, তোর মুখটা দিন দিন খুব বড় হচ্ছে। নিজের পড়াশোনায় মন দে।
ও ঠিকই বলেছে বাবা, আমি তো বউয়ের উপর অধিকার ফলাবই, তাই না যারা? রায়হান চুপ টিপে হাসল। যারা লজ্জায় মাথা নিচু করে ফেলল। কাল রাতের কথা মনে পড়তে তার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি নাস্তা রেডি করে দিচ্ছি মা। না না, তুমি বসো, আমি দিচ্ছি। নাস্তা শেষে রায়হান আর যারা আবার কলেজের জন্য বের হলো। আজ কলেজের পরিবেশ একটু অন্যরকম। কালচার প্রোগ্রাম জন্য প্যান্ডেল তৈরি হয়েছে, সবাই খুব ব্যস্ত। তুমি আমাকে লাইব্রেরির সামনে নামিয়ে দাও, আমার কিছু বই নেওয়ার আছে। আমি তোমাকে লাইব্রেরির ভেতরে নিয়ে যাচ্ছি। উফ রায়হান, সব সময় আমার সাথে থাকার দরকার নেই, আমি বাচ্চা নই। ঠিক আছে, আমি ভিপি রুমে যাচ্ছি। আধা ঘন্টা পর আমি লাইব্রেরিতে আসব। এর মধ্যে তুমি কোথাও যাবে না? যারা মাথা নেড়ে লাইব্রেরির দিকে হাঁটা শুরু করলো। রায়হান ভিপি রুমের দিকে চলে গেল। লাইব্রেরিটা বেশ বড় আর সুনসান। যারা ভেতরে ঢুকে বই দেখার ভান করে চারপাশটা খেয়াল করতে লাগলো। হঠাৎ করে চোখে পড়লো প্রফেসর জামিল একটা শেলফের পেছনে দাঁড়িয়ে কারো সাথে নিচু স্বরে কথা বলছে। যারা খুব সাবধানে পা টিপে টিপে সেই শেলফের পেছনের দিকে এগিয়ে গেল। কালচারাল প্রোগ্রামের দিন ভিড়ের মধ্যে মালগুলো সাপ্লাই করা খুব সহজ হবে। জুবাইরকে বলে দিও সব যেন নিখুঁত হয়। কিন্তু রায়হানের বউটা খুব ঝামেলা পাকাচ্ছে, ওকে কি করব? ওকে তুলে নিয়ে আসবি। রায়হানকে টাইট দিতে হলে ওর বউকেই আমাদের হাতে রাখতে হবে। যারা কথাগুলো শুনে চমকে উঠল। তারা তাকে কিডন্যাপ করার প্ল্যান করছে। যারা নিজের ডিভাইসটা বের করে ইমরানকে মেসেজ টাইপ করতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে কেউ একজন পেছন থেকে যারা মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করলো। যারা চোখের সামনে সব অন্ধকার দেখতে শুরু করলো। তার হাত থেকে ডিভাইসটা মেঝেতে পড়ে গেল। সে ধীরে ধীরে জ্ঞান হারিয়ে লাইব্রেরির মেঝেতে লুটিয়ে পড়ল। আমার মাথাটা খুব ব্যথা করছে। তোমরা কারা? আমাকে এখানে কেন বেঁধে রেখেছো? জ্ঞান ফিরেছে তাহলে? বিপির বউয়ের খুব তো নবাবজাদি হয়ে ঘুরে বেড়াচ্ছিলে কলেজের মাঠে, এখন বোঝো জুবাইরের স্পটে নাক গলানোর মজা? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমি শুধু কলেজটা ঘুরে দেখছিলাম। আমাকে দয়া করে যেতে দাও, আমার স্বামী আমাকে খুঁজছে। সে যদি জানতে পারে তোমরা আমাকে এভাবে আটকে রেখেছো, তোমাদের কাউকে আস্ত রাখবে না। তোর স্বামী ভিপি রায়হান তো এখন সারা কলেজ তোকে পাগলের মতো খুঁজবে, আর আমরা ঠিক সেটাই চাই। রায়হান আমাদের অনেক টাকার মাল আটকে দিয়েছে, তোকে দিয়ে সেই মাল আর টাকা দুটোই আদায় করব। তোমরা ভুল করছো। রায়হান কলেজের ভিপি হতে পারে, কিন্তু সে কোনো খারাপ কাজের সাথে আপোষ করবে না। আমাকে আটকে রেখে তোমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছো। বিপদ কার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সেটা তুমি এখন বুঝতে পারছো না। যারা তুমি বড্ড বোকা। তোমার স্বামী রায়হান নিজেকে কলেজের রাজা হবে। সে আমার অনেক কাজে বাধা দিচ্ছে। আজ আমি তার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করব। প্রফেসর জামিল স্যার, আপনি আপনি এসবের সাথে জড়িত? আপনি তো একজন শিক্ষক। শিক্ষকতা তো শুধু একটা মুখোশ, আসল ক্ষমতা আর টাকা তো এই সিন্ডিকেটে। রায়হান বড্ড বেশি সৎ সাজার চেষ্টা করে। আজ দেখব নিজের বউয়ের জীবনের বিনিময়ে সে তার সততা ধরে রাখতে পারে কিনা। আপনারা খুব জঘন্য মানুষ। রায়হান আপনাদের ঠিকই বলেছে, সে আপনাদের ছাড়বে না। চুপ কর মুখ পুরি, বেশি কথা বললে তোর ওই সুন্দর মুখে এমন দাগ বসিয়ে দেব যে তোর স্বামী আর তোর দিকে ফিরেও তাকাবে না। রতন, ওর মুখটা কাপড় দিয়ে ভালো করে বেঁধে দে, ও যেন আর কোনো কথা বলতে না পারে। এদিকে রতন এগিয়ে এসে যারা মুখটা একটা পুরনো কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দিল। যারা মনে মনে ফুঁসছে, সে একজন ট্রেনিং প্রাপ্ত সিআইডি অফিসার। সে দড়ি খুলে বের হওয়া তার কাছে 2 মিনিটের ব্যাপার, কিন্তু সে এখন সেটা করতে পারবে না। সে যদি এখন নিজের রূপ দেখায় তবে তার এতদিনের মিশন নষ্ট হয়ে যাবে। তাকে অপেক্ষা করতে হবে সঠিক সময়ে। অন্যদিকে রায়হান আধা ঘন্টা পর লাইব্রেরিতে এসে যারাকে খুঁজতে শুরু করলো। যারা যারা কোথায় তুমি? তুই এখানে কাকে খুঁজছিস? লাইব্রেরিতে একদম ফাঁকা। কালচারাল প্রোগ্রামের জন্য সবাই মাঠে গেছে। যারা আমাকে বলেছিল ও লাইব্রেরিতে আসবে, আমি ওকে এখানে থাকতে বলেছিলাম। ও আমার কথার অবাধ্য হয়ে কোথাও যাবে না। ভাবি হয়তো ওয়াশরুমে গেছে অথবা ক্যান্টিনের দিকে গেছে। তুই খামোখা টেনশন করছিস ভাই। আমার মন বলছে কিছু একটা গন্ডগোল হয়েছে। যারা সাধারণ মেয়ে নয় যে আমাকে না বলে চলে যাবে। তোরা পুরো কলেজ তন্ন তন্ন করে খোঁজ, আমি লাইব্রেরির ভেতরটা দেখছি। রায়হান
লাইব্রেরির প্রতিটি শেলফের পেছনে খুঁজতে লাগলো। হঠাৎ একটা শেলফের নিচে তার চোখ আটকে গেল। মেঝেতে একটা ছোট কালো রঙের ডিভাইস পড়ে আছে। এটা জারার কমিউনিকেশন ডিভাইস, যেটা সে সিআইডির সাথে যোগাযোগের জন্য ব্যবহার করত। রায়হান ডিভাইসটা হাতে নিয়ে দেখলো সেটা ভাঙা। তার বুঝতে বাকি রইল না যে জারা বিপদে পড়েছে। যারাকে কেউ তুলে নিয়ে গেছে, ওর এই জিনিসটা এখানে পড়ে আছে। বলিস কি ভাই? কে সাহস করবে ভিপি বউয়ের উপর গায়ে হাত তোলার? জুবাইর আর প্রফেসর জামিল, ওদের আজ আমি জ্যান্ত কবর দেব। তোরা কলেজের সব গেট বন্ধ করে দে, কেউ যেন বাইরে যেতে না পারে। আমি দেখছি ব্যাপারটা। রায়হান তার বন্ধুদের নির্দেশ দিয়ে দ্রুত লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। সে কলেজের একটা ফাঁকা করিডোরে গিয়ে নিজের পকেট থেকে ফোন বের করলো। তার চোয়াল রাগে শক্ত হয়ে আছে। সে সরাসরি সিআইডি প্রধান সিরাজকে কল করলো। স্যার, যারাকে কিডন্যাপ করা হয়েছে। হোয়াট? যারা কিডন্যাপ? এটা কিভাবে হলো রায়ান? তুমি তো ওর সাথেই ছিলে। আমি আধা ঘন্টার জন্য ভিপি রুমে গিয়েছিলাম। যারা লাইব্রেরিতে ছিল। আমি ওর ভাঙা ডিভাইসটা পেয়েছি। কাজটা জুবাইর আর জামিলের। ওরা কালচারাল প্রোগ্রামের ভিড়কে কাজে লাগিয়ে ওকে তুলে নিয়ে গেছে। আমি এক্ষুনি স্পেশাল টিম পাঠাচ্ছি। তুমি কোনো ভুল পদক্ষেপ নিবে না। যারা আমাদের বেস্ট অফিসার, ওকে বাঁচানো আমাদের প্রথম প্রায়োরিটি। আপনি কোনো টিম পাঠাবেন না স্যার। ওরা কলেজের গেটে পুলিশ দেখলে যারাকে মেরে ফেলবে। আমি এই কলেজের ভিপি। আমি জানি ওদের ডেরা কোথায়। আমি একাই ওদের শেষ করব। রায়হান, তুমি ইমোশনাল হয়ে পড়ছো। মনে রেখো তুমি একজন আন্ডার ওভার অফিসার। তোমার পরিচয় সামনে এলে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। চুলোই যাক প্ল্যান। যারা আমার স্ত্রী স্যার। আমি কাজী ডেকে 3 বার কবুল বলে ওকে নিজের জীবনে জড়িয়েছি। ওর গায়ে যদি একটা আঁচড় লাগে আমি এই কলেজের ইট খুলে ফেলবো। আমি একাই যাচ্ছি। রায়হান ভাই, আমি ইমরান বলছি। যারা আমার পার্টনার। আমি ওর ডিভাইস ট্র্যাক করার চেষ্টা করছি। লাস্ট লোকেশন কলেজের পেছনের পুরনো কেমিস্ট্রি ল্যাবে দেখাচ্ছে। থ্যাঙ্কস ইমরান, আমি ওখানেই যাচ্ছি। আপনারা স্ট্যান্ড বাই থাকুন। আমি সিগন্যাল দিলে তবেই কলেজে ঢুকবেন, তার আগে নয়। রায়হান ফোন কেটে দিল। তার চোখের দৃষ্টি এখন একটা ক্ষুধার্ত বাঘের মতো। সে দ্রুত পায়ে পুরনো কেমিস্ট্রি ল্যাবের দিকে এগোতে লাগলো। ঠিক তখনই তার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল এলো। রায়হান ফোনটা রিসিভ করলো। হ্যালো বিপি সাহেব, বউকে খুঁজে পাচ্ছেন না নাকি? জুবাইর, তুই তোর জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছিস। আমি তোকে এর জন্য তিলে তিলে মারবো। আরে ভাই, এত রাগ দেখাচ্ছেন কেন? আপনার বউ তো আমার কাছে খুব আরামে আছে। তবে ওর চোখগুলো বড্ড সুন্দর। ভয় পেলে আরও বেশি সুন্দর লাগছে। খবরদার জুবাইর, তুই যদি ওর গায়ে হাত দিস আমি তোর হাত কেটে কুকুরের সামনে ফেলে দেব। তোর কি চাই আমাকে বল। আমার ওই কালো ব্রিফকেসটা চাই, যেটা আপনি আপনার কাছে আটকে রেখেছেন। আর আজ রাতে যে বড় চালানটা আসবে সেটাতে আপনি কোনো বাধা দেবেন না। আপনার বউয়ের জীবনের বিনিময়ে এটুকু তো আপনাকে করতেই হবে। ঠিক আছে, আমি আসছি। তুই যারাকে কিছু করবি না। আপনি একা আসবেন? সাথে আপনার ওই চামচাগুলোকে আনলে বউয়ের লাশ পাবেন। পুরনো কেমিস্ট্রির ল্যাবে চলে আসুন, আমি অপেক্ষা করছি। কলটা কেটে গেল। রায়হান ফোনটা পকেটে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে এটা একটা ফাঁদ, কিন্তু যারার জন্য সে যে কোনো ফাঁদে পা দিতে রাজি। এদিকে পুরনো কেমিস্ট্রি ল্যাবের ভেতর যারা একটা চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে। তার মনে বারবার রায়হানের কথা মনে পড়ছে। কাল রাতে রায়হানের সেই পাগলামি, তার অধিকার ফলানো, তার আদর্শের স্পর্শ। যারা বুঝতে পারছে না কেন তার বারবার রায়হানের জন্য কষ্ট হচ্ছে। সে তো শুধু নিজের ডিউটি করছিল, কিন্তু রায়হান তো তাকে সত্যিই ভালোবেসে ফেলেছে। রায়হান, তুমি এখানে এসো না। ওরা তোমাকে মেরে ফেলবে। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। আমি তোমার কাছে অনেক অপরাধ করেছি। তোমাকে সত্যি কথাটা বলতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও রায়হান। যারা মনে মনে কথাগুলো বলছিল আর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। জামিল যারা সামনে এসে দাঁড়ালো, তার মুখে একটা শয়তানি হাসি। কাঁদছো কেন যারা? তোমার স্বামী তো তোমাকে খুব ভালোবাসে। সে ঠিক চলে আসবে, কিন্তু সে আসার পর যে দৃশ্যটা দেখবে সেটার জন্য সে প্রস্তুত থাকবে না।
আপনারা রায়হানকে চেনেন না, সে আপনাদের সবাইকে শেষ করে দেবে। সে একা আমাদের এতগুলো ছেলের সাথে কি করে পারবে? আমরা তো তাকে আজ এখানেই খুন করব, আর তুমি হবে বিধবা। তবে তুমি চিন্তা করো না, ভিপি রায়হানের সুন্দরী বউকে আমরা খুব যত্নে রাখবো। যারা রাগে গজগজ করতে লাগলো। সে নিজের হাতের দড়িটা খেলার জন্য খোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু রতন খুব শক্ত করে বেঁধেছে। ঠিক তখনই ল্যাবের লোহার দরজাটা প্রচণ্ড শব্দে খুলে গেল। সবাই চমকে দরজার দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে রায়হান, তার 2 হাত পকেটে ঢোকানো, মুখে একটা অদ্ভুত শান্ত ভাব, কিন্তু চোখ দুটো জ্বলছে। আমার বউকে কে যত্নে রাখবে বলছিলে জামিল সাহেব? রায়ান ভাই, আপনি তো খুব তাড়াতাড়ি চলে এলেন। ব্রিফকেসটা এনেছেন? ব্রিফকেস আনবো কেন? আমি তো তোদের মৃত্যু নিয়ে এসেছি। তোরা আমার স্ত্রীর গায়ে হাত দিয়েছিস, এর কোনো ক্ষমা নেই। ভাই, আপনি একা এসেছেন আর আমরা এখানে 10 জন। বেশি হিরোগিরি দেখালে আপনাকে এখানেই পুঁতে ফেলবো। 10 জন? আমার তো মনে হচ্ছে 10টা মশা ভন ভন করছে। রায়হান খুব ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। যারা রায়হানকে দেখে অঝরে কাঁদতে শুরু করলো। রায়হানের চোখ জারার উপর পড়তেই তার ভেতরে রাগটা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। জারার মুখে কাপড় বাঁধা, চোখে জল। রায়হান আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। যারা, তুমি ভয় পেও না, আমি এসে গেছি। আজ এরা কেউ এই ঘর থেকে জ্যান্ত ফিরবে না। রতন, ধর ওকে, ওকে পিটিয়ে ওর বউয়ের সামনে ফেলে দে। রতন একটা লোহার রড নিয়ে রায়হানের দিকে তেড়ে এলো। রায়হান নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। রতন রড দিয়ে আঘাত করার ঠিক আগের মুহূর্তে রায়হান বিদ্যুতের বেগে সরে গিয়ে রতনের হাতটা মুচড়ে ধরল। একটা কট করে শব্দ হলো। রতন যন্ত্রণায় চিৎকার করে উঠল। রায়হান তার হাত থেকে রডটা কেড়ে নিয়ে রতনের পায়ে সজোরে আঘাত করল। রতন মাটিতে লুটিয়ে পড়ল। তোমরা কি দেখছো? সবাই মিলে ওকে ধরো। আয়, সব কটা একসাথে আয়। আজ তোদের দেখাবো ভিপি রায়হানকে কেন সবাই ভয় পায়। জুবাইয়ের বাকি ছেলেরা রায়হানের উপর ঝাঁপিয়ে পড়ল। যারা অবাক হয়ে দৃশ্যটা দেখছে। রায়হান কোনো সাধারণ ছাত্র নেতার মতো মারামারি করছে না। তার প্রতিটি মুভমেন্ট, তার আত্মরক্ষা করার কৌশল, সবকিছু একজন পেশাদার কমান্ডার মতো নিখুঁত। সে একাই 10 জন লোককে অনায়াসে মাটিতে ফেলে দিচ্ছে। যারা সিআইডি মস্তিষ্ক খুব দ্রুত কাজ করতে শুরু করলো। একজন সাধারণ ছাত্রের পক্ষে এত প্রফেশনাল ফাইট করা সম্ভব নয়। তাহলে রায়হান আসলে কে? রায়হান তো সাধারণ কেউ না। ওর ফাইটিং স্টাইল তো তোমাদের স্পেশাল ফোর্সের মতো। ও তো নিখুঁতভাবে ওদের নার্ভ পয়েন্টে আঘাত করছে। কিভাবে? রায়হান ইতিমধ্যে 8 জনকে মাটিতে শুয়ে দিয়েছে। জুবাইর ভয় পেয়ে পিছিয়ে গেল। জামিল পকেট থেকে একটা রিভলভার বের করে রায়হানের দিকে তাক করলো। আর এক পা এগোলেই আমি গুলি করে দেব রায়হান। তুমি হয়তো মারামারি ভালো পারো, কিন্তু গুলির সাথে তো পারবে না। আপনি একজন শিক্ষক হয়ে হাতে অস্ত্র তুলে নিয়েছেন জামিল সাহেব। আপনার তো বেঁচে থাকার কোনো অধিকার নেই। বেশি বকবক করো না। হাত তুলে ওখানে হাঁটু গেড়ে বসো, নাহলে তোমার বউয়ের মাথায় আমি গুলি করব। জামিল রিভলভারটা জারার কপালের দিকে তাক করল। জারার বুকটা ধক করে উঠল। রায়হান থমকে দাঁড়ালো। তার চোখে এখন স্পষ্ট ভয় দেখা যাচ্ছে। নিজের জন্য নয়, জারার জন্য। জামিল সাহেব, ওকে ছেড়ে দিন। আপনার রাগ আমার উপর। আপনি আমাকে গুলি করুন, যারাকে কিছু করবেন না। এত সহজে তো তোমাকে ছাড়বো না। তুমি হাঁটু গেড়ে বসো, জুবাইয়ের ওকে বেঁধে ফেল। জি স্যার। জুবাইরের একটা দড়ি নিয়ে রায়হানের দিকে এগোতে লাগলো। রায়হান শান্ত হয়ে হাঁটু গেড়ে বসলো। যারা মাথা নেড়ে রায়হানকে নিষেধ করছে। সে চাইছে রায়হান যেন তার জন্য নিজের জীবন বিপন্ন না করে। কিন্তু রায়হান যারা চোখের দিকে তাকিয়ে একটা অদ্ভুত মুচকি হাসি দিল। তুমি চিন্তা করো না যারা, সব ঠিক হয়ে যাবে। জুবাইর রায়হানের হাত বাঁধার জন্য যেই একটু ঝুঁকেছে, রায়হান ঠিক সেই মুহূর্তে একটা অবিশ্বাস্য কাজ করলো। সে নিচ থেকে একটা সজোরে লাথি মারলো জুবাইরের বুকে। জুবাইর ছিটকে গিয়ে পড়লো জামিলের গায়ের উপর। জামিলের হাত থেকে রিভলভারটা ফসকে দূরে পড়ে গেল। রায়হান এক লাফে উঠে জামিলের কলার চেপে ধরে তাকে শূন্যে তুলে আছড়ে ফেললো একটা টেবিলের উপর।
আমার স্ত্রীর দিকে বন্দুক তাক করার শাস্তি কি হতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না জামিল সাহেব। রায়হান জামিলকে এলোপাতাড়ি মারতে শুরু করলো। জামিলের মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। যারা বুঝতে পারলো রায়হান এখন নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, সে যদি জামিলকে মেরেই ফেলে তাহলে আইনের চোখে রায়হান অপরাধী হয়ে যাবে। যারা নিজের সমস্ত শক্তি দিয়ে গোঙানোর শব্দ করলো। রায়হান থেমে গিয়ে জারার দিকে তাকালো। আমি আসছি যারা। রায়হান দ্রুত জারার কাছে ছুটে এলো। সে জারার মুখের কাপড়টা খুলে দিল এবং হাতের দড়িগুলো কেটে দিল। যারা মুক্ত হতে রায়হানকে শক্ত করে জড়িয়ে ধরল। সে ডুকরে কেঁদে উঠল। তুমি পাগল হয়ে গেছো রায়হান? ওরা যদি তোমাকে গুলি করে দিত, তুমি কেন এলে একা? তোমাকে ছাড়া আমি বাঁচবো কিভাবে যারা? আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তুমি ঠিক আছো তো? ওরা তোমাকে কোনো আঘাত করেনি তো? আমি ঠিক আছি, কিন্তু তুমি ঠিক নেই। তুমি কে রায়হান? তুমি কিভাবে এত নিখুঁত ফাইট জানো? আমি তোমার স্বামী যারা। আপাতত এই পরিচয়টাই যথেষ্ট। রায়হান জারার কপালে দীর্ঘ একটা চুমু খেলো। যারা রায়হানের বুকের ভেতর নিজেকে লুকিয়ে রাখলো। ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল। সিরাজ সাহেবের স্পেশাল টিম পৌঁছে গেছে। ইমরান এবং তানিয়া দলবল নিয়ে ভেতরে প্রবেশ করলো। হ্যান্ডস আপ, কেউ নড়বে না। ইমরান এবং তানিয়া মেঝেতে পড়ে থাকা জুবায়ের, রতন আর জামিলকে অ্যারেস্ট করলো। যারা রায়হানের বুক থেকে মাথা তুলে ইমরানের দিকে তাকালো। ইমরান, তোমরা ঠিক সময় এসেছো। রায়হান একাই এদের সবাইকে আটকে রেখেছে। আমরা জানি যারা, স্যার আমাদের সব বলেছেন। রায়হান ভাই, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি ইমরান। ওদের নিয়ে যাও, আর খেয়াল রেখো কেউ যেন পালাতে না পারে। ইমরান, তুমি রায়হানকে রায়হান ভাই বলে ডাকছো কেন? তুমি ওকে চেনো? যারা খুব অবাক হয়ে ইমরানের দিকে তাকালো। ইমরান একটু থতমত খেয়ে রায়হানের দিকে তাকালো। রায়হান চোখ দিয়ে ইমরানকে চুপ থাকতে ইশারা করলো। না মানে উনি তো কলেজের বিপি, তাই সম্মান করে বাই ডাকলাম। তুমি চলো যারা, হেডকোয়ার্টারে তোমার রিপোর্ট দিতে হবে। যারা কোথাও যাবে না, ও আমার সাথে আমার বাড়ি যাবে। ও এখন খুব ক্লান্ত। কিন্তু রায়হান, আমাকে ডিউটি রিপোর্ট করতে হবে। আমার বস আমার জন্য অপেক্ষা করছেন। তোমার বসকে আমি সামলে নেব, তুমি এখন শুধু আমার সাথে যাবে। এদিকে রায়হান যারা হাত ধরে ল্যাব থেকে বাইরে নিয়ে এলো। সারা কলেজে তখন পুলিশের গাড়ি আর স্টুডেন্টদের ভিড়। আবির, সাজিদ আর রাফি দৌড়ে এলো। ভাই, তুই ঠিক আছিস? ভাবি ঠিক আছে? আমরা তো ভয়ে মরে যাচ্ছিলাম। আমরা ঠিক আছি। তোরা কলেজের পরিস্থিতি সামলা, আমি যারাকে নিয়ে বাড়ি যাচ্ছি। ভাই, পুলিশ তো জুবায়ের আর প্রফেসর জামিলকে ধরে নিয়ে যাচ্ছে। ওরা নাকি ড্রাগও সাপ্লাই করতো। হ্যাঁ, ওদের আসল জায়গা তো জেলেই। তোরা সাবধানে থাকিস। রায়হান জারাকে নিয়ে নিজের বাইকের কাছে এলো। যারা এখন একটা ঘোরের মধ্যে আছে। কাল রাতের রোমান্টিক রায়হান আর আজকের এই দুর্ধর্ষ ফাইটার রায়হান, দুটো মানুষ যেন সম্পূর্ণ আলাদা। যারা চুপচাপ বাইকে উঠে বসলো। রায়হান বাইক স্টার্ট দিল। তুমি আমাকে সত্যি কথাটা বলছো না কেন রায়হান? তুমি আমার পরিচয় জানো, তাই না? আমি শুধু জানি তুমি আমার স্ত্রী, আর কিছু জানার আমার প্রয়োজন নেই। তুমি মিথ্যা বলছো। তুমি আমাকে সেই পেছনের মাঠে পিস্তল হাতে দেখেছিলে। তুমি জেনে শুনেই আমাকে আজ এই ল্যাব থেকে বাঁচিয়েছো। তুমি সিআইডি টিমে আসার আগেই সব সামলে নিয়েছো। তুমি সাধারণ ভিপি নও। তুমি বড্ড বেশি ভাবো যারা। আমি শুধু নিজের বউকে বাঁচাতে গিয়েছিলাম। আমাকে শক্ত করে ধরো, আমি স্পিড বাড়াচ্ছি। রায়হান বাইকের স্পিড বাড়িয়ে দিল। যারা বাধ্য হয়ে রায়হানের কোমর শক্ত করে জড়িয়ে ধরল। রায়হানের পিঠে কান পাততেই যারা শুনতে পেল রায়হানের হৃৎপিণ্ড খুব দ্রুত স্পন্দিত হচ্ছে। যারা মনে হচ্ছে এই লোকটার ভেতর অনেক বড় কোনো রহস্য লুকিয়ে আছে, তাকে সেই রহস্য জানতে হবে। কিন্তু এই মুহূর্তে রায়হানের এই উষ্ণ স্পর্শটা যারা খুব ভালো লাগছে। সে নিজের সব চিন্তা দূরে সরিয়ে রেখে রায়হানের পিঠে মাথা রাখলো। তাদের বাইক কলেজের গেটে পেরিয়ে শহরের রাস্তায় মিশে গেল। যারা জানে আগামী দিনগুলো আরো অনেক রোমাঞ্চকর ও চমকে ভরপুর হতে চলেছে। কি রে রায়হান, বৌমার কি হয়েছে? ওর চুলগুলো এমন উস্কো খুস্কো কেন? মুখটা এত ফ্যাকাশে লাগছে কেন? কিছু হয়নি মা, কলেজে আজ অনেক ভিড় ছিল তো কালচারাল প্রোগ্রামের জন্য একটু ধাক্কাধাক্কি হয়েছে, তাই যারা ভয় পেয়ে গিয়েছিল। তুমি চিন্তা করো না। তুই একটু খেয়াল রাখবি তো বাবা। বৌমা আমাদের এই বাড়িতে নতুন, ওর যেন কোনো অযত্ন না হয়।
আমি বৌমায়ের জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে আসছি। ওনার মুখটা একদম শুকিয়ে গেছে। না চাচা, আমার কিছু লাগবে না, আমি একটু ঘরে গিয়ে বিশ্রাম নেব। ভাবি, তুমি ভাইয়ার উপর ভর দিয়ে হাঁটছো কেন? পায়ে ব্যথা পেয়েছো নাকি? ভাইয়া কি তোমাকে কোলে করে নিয়ে যাবে? তুই সব সময় এত বকবক করিস কেন নাদিয়া? যা নিজের ঘরে গিয়ে পড়তে বস। চল যারা, আমি তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি। এদিকে রায়হান যারার কাঁধে হাত রেখে তাকে সাবধানে নিজেদের শোবার ঘরের দিকে নিয়ে গেল। ঘরের দরজা বন্ধ করতে যারা রায়হানের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল। তার চোখে এখন আর কোনো ক্লান্তি নেই, আছে তীক্ষ্ণ সন্দেহ। তুমি মায়ের কাছে মিথ্যা বললে কেন রায়হান? সত্যিটা বললে মা হয়তো হার্ট অ্যাটাক করতেন। তুমি কি চাও আমি মাকে বলি যে আমার বউকে কয়েকজন গুন্ডা কিডন্যাপ করেছিল? তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। তুমি খুব ভালো করেই জানো আমি কোন সত্যিটার কথা বলছি। তুমি কে রায়হান? আমি তোমার স্বামী। এই কথাটা তোমাকে আর কতবার মনে করিয়ে দিতে হবে? একজন সাধারণ ছাত্রনেতা বা ভিপি কখনোই ওইভাবে মারামারি করতে পারে না। তুমি যেভাবে জুবায়েরের ছেলেদের নার্ভ পয়েন্টে আঘাত করেছো সেটা স্পেশাল ফোর্স ট্রেনিং ছাড়া অসম্ভব। তুমি আমার সিআইডি পরিচয়টাও জানতে। তুমি তো সিআইডি অফিসার, তাই না? তাহলে তুমি নিজেই খুঁজে বের করো না আমি কে। রায়হান খুব শান্ত ভঙ্গিতে নিজের শার্টের বোতামগুলো খুলতে শুরু করলো। তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। যারা এগিয়ে গিয়ে রায়হানের কলার চেপে ধরলো। তুমি আমার সাথে খেলা করছো রায়হান, এটা ঠিক হচ্ছে না। আমি তোমার সাথে কোনো খেলা করছি না যারা। আমি শুধু তোমাকে ভালোবাসার চেষ্টা করছি, আর তুমি বারবার সেই ভালোবাসার মাঝে তোমার মিশন আর সন্দেহ নিয়ে আসছো। রায়হান নিজের শার্টটা খুলে বিছানা ছুঁড়ে ফেলল। তারপর এক ঝটকায় যারার হাত দুটো ধরে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। যারার নাক রায়হানের চড়া বুকে ধাক্কা খেল। রায়হানের শরীরে উষ্ণতা আর সেই কড়া পারফিউমের গন্ধে যারার মাথাটা আবার কেমন যেন ফাঁকা হতে শুরু করলো। আমাকে ছাড়ো, আমি তোমার কোনো কথার উত্তর পাইনি। সব প্রশ্নের উত্তর মুখে দিতে হয় না যারা, কিছু উত্তর শরীর দিয়ে অনুভব করতে হয়। রায়হান যারার কানের লতিতে আলতো করে কামড় দিল। যারা সারা শরীর কেঁপে উঠল। সে রায়হানের খালি বুকে নিজের 2 হাত রেখে তাকে দূরে সরানোর একটা দুর্বল চেষ্টা করলো, কিন্তু রায়হান তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। রায়হানের হাত যারার কোমরের নিচ থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলো। রায়হান, তুমি আমাকে দুর্বল করে দিচ্ছ। নিজের স্বামীর কাছে দুর্বল হওয়াটা কোনো অপরাধ নয় যারা। তুমি সারাদিন অনেক শক্ত থাকো, অন্তত এই 4 দেয়ালের ভেতরে তুমি শুধু আমার যারা হয়ে থাকো। রায়হান যারা ঠোঁটে গভীরভাবে চুমু খেতে শুরু করলো। এই চুম্বনে কোনো জোর নেই, আজ শুধু এক অদ্ভুত অধিকারবোধ আর তীব্র ভালোবাসা। যারা নিজেকে সামলাতে পারল না, সে নিজের 2 হাত দিয়ে রায়হানের গলা জড়িয়ে ধরে চুমুর উত্তর দিতে শুরু করলো। দুজনের নিঃশ্বাস এক হয়ে ঘরের পরিবেশটা মুহূর্তে ভারী আর উষ্ণ করে তুলল। আজ তোমাকে কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আমি তোমারই আছি রায়হান। রায়হান জারাকে পাজা কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। বাতিটা নিভিয়ে দিতে পুরো ঘর অন্ধকারে ঢেকে গেল। শুধু জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় দুজনের সিলুয়েট দেখা যাচ্ছে। রায়হানের আদরের তীব্রতায় যারা নিজের সব সন্দেহ, সব ভীষণ ভুলে গিয়ে এক নতুন অনুভূতির সাগরে হারিয়ে গেল। পরদিন সকালে। হ্যালো ফাহিম ভাইয়া, তুমি কেমন আছো? মা বাবা কেমন আছে? আমরা সবাই ভালো আছি রে বোন। তোর শ্বশুর বাড়ির সবাই কেমন আছে? তোর বর রায়ান কেমন আছে? সবাই ভালো আছে। ভাইয়া, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তুই হঠাৎ এত সিরিয়াস কেন? তুমি সিআইডি হেডকোয়ার্টারের ডাটাবেস থেকে রায়হানের ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করো তো। ওর অতীত, ওর কোনো হিডেন ফাইল আছে কিনা সব বের করো। তুই নিজের বরের ব্যাকগ্রাউন্ড চেক করতে বলছিস? তোদের মাঝে কোনো সমস্যা হয়েছে নাকি? কোনো সমস্যা হয়নি ভাইয়া, কিন্তু আমার মনে হচ্ছে রায়হান আমাকে কিছু একটা লুকাচ্ছে। তুমি প্লিজ কাজটা করো। আচ্ছা, আমি দেখছি। তুই সাবধানে থাকিস। যারা ফোন কেটে রেডি হতে লাগলো। আজ তাকে সিআইডি হেডকোয়ার্টারে যেতে হবে। রায়হান বাথরুমে গোসল করছে। যারা দ্রুত তৈরি হয়ে নিচে নেমে এলো। বৌমা, আজ এত সকালে কোথায় যাচ্ছ? নাস্তা তো এখনো রেডি হয়নি। না, আমার বাবার বাড়ি থেকে একটু ডাকছে, জরুরি কাজ আছে। আমি নাস্তা ওখানেই করে নেব। রায়হানকে একটু বলে দেবেন। আচ্ছা মা, সাবধানে যাও।
রহিম, তুমি বৌমার সাথে মেন রাস্তা পর্যন্ত যাও, ওকে একটা রিক্সা ডেকে দাও। জি সাহেব, আমি যাচ্ছি, আসুন বৌমা। যারা সিআইডি হেডকোয়ার্টারে পৌঁছাতেই তানিয়া আর ইমরান দৌড়ে এলো। সবার চোখ মুখে একটা স্বস্তির চাপ। যারা, তুই ঠিক আছিস? কাল আমরা তো ভয়ে মরেই যাচ্ছিলাম। জুবাইয়ের, রতন আর প্রফেসর জামিলকে স্পেশাল সেলে রাখা হয়েছে। ওদের জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু তুই তো কাল আমাদের কিছুই বললি না। বলার কোনো সুযোগই তো পেলাম না ইমরান। রায়হান আমাকে যেভাবে নিয়ে এলো আমি কিছুই করতে পারলাম না। স্যার কোথায়? স্যার কনফারেন্স রুমে আছেন, তোর জন্যই অপেক্ষা করছেন। যারা সৌজা আর সিরাজ সাহেবের কনফারেন্স রুমে গিয়ে ঢুকলো। সিরাজ সাহেব ল্যাপটপে কিছু একটা দেখছিলেন। যারাকে দেখে তিনি হাসিমুখে উঠে দাঁড়ালেন। ওয়েলকাম ব্যাক যারা, আই অ্যাম প্রাউড অফ ইউ। তুমি খুব সাহসের সাথে কালকের পরিস্থিতি সামলাইছ। থ্যাংক ইউ স্যার, কিন্তু পরিস্থিতি আমি সামলাইনি, রায়হান সামলেছে। হ্যাঁ, আমি শুনেছি তোমার স্বামী নাকি খুব মারামারি করতে পারে। সে একাই জুবাইয়ের গ্যাংটাকে মাটিতে শুয়ে দিয়েছে। স্যার, আপনি কি আমার সাথে লুকোচুরি খেলছেন? মানে আমি লুকোচুরি খেলবো কেন? রায়হান শুধু ভালো মারামারি করেনি স্যার, সে প্রফেশনাল কমান্ডো স্টাইলে ফাইট করেছে। সে ওই পুরনো কেমিস্ট্রি ল্যাবের কথা জানতো। সে আমার ডিভাইসটা খুঁজে পেয়েছে, আর সে জেনে শুনেই আমাকে বাঁচাতে একা ঢুকেছিল। ও আপনাদের টিমের কেউ, তাই না? সিরাজ সাহেব একটু থতমত খেয়ে গেলেন, কিন্তু পর মুহূর্তে তিনি নিজেকে সামলে নিয়ে খুব স্বাভাবিক গলায় কথা বললেন। যারা তুমি ওভার থিঙ্ক করছো। রায়হান একজন ছাত্র নেতা, ওদের প্রায় এসব মারামারি করতে হয়। আর তোমার ডিভাইসটা হয়তো ও ভুল করে পেয়ে গেছে। আপনি মিথ্যা বলছেন স্যার। কাল যখন ইমরান ল্যাবে ঢুকলো, ও রায়হানকে রায়হান ভাই বলে ডাকলো। ইমরান ওকে আগে থেকেই চেনে। আরে যারা, আমি তো বললামই, ওটা আমি সম্মানের খাতিরে বলেছি। তুমি খামোকা সন্দেহ করছো। ঠিক আছে স্যার, আপনারা যদি সত্যিটা না বলতে চান আমি নিজে সেটা বের করব। তবে একটা কথা বলে রাখি, আমি যদি জানতে পারি আমার স্বামী কোনো গোপন মিশনে আছে আর আপনারা সেটা আমার কাছ থেকে লুকিয়েছেন, আমি কিন্তু চুপ থাকবো না। যারা রেগে কনফারেন্স রুম থেকে বেরিয়ে এলো। সিরাজ সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ফোন বের করলেন। হ্যালো রায়ান, যারা সব কিছু সন্দেহ করছে, ওকে আর বেশি দিন অন্ধকারে রাখা যাবে না। আমি জানি স্যার, ও খুব জেদি মেয়ে। ওকে সত্যিটা আজ রাতেই আমি বলবো, কিন্তু তার আগে আমাকে একটা কাজ শেষ করতে হবে। কি কাজ? প্রিন্সিপাল হাবিব, জামিল ধরা পড়ার পর হাবিব খুব ভয়ে আছে। ও আজই প্রমাণ নষ্ট করার চেষ্টা করবে। আমি ওকে ছাড়বো না। সাবধানে কাজ করো রায়হান। এদিকে কলেজ আজ বেশ থমথমে পরিবেশ। জুবাইরা জামিল ধরা পড়ায় খবর পুরো কলেজে ছড়িয়ে পড়েছে। রায়হান ভিপি রুমে বসে আছে, তার সামনে আবির, সাজিদ আর রাফি দাঁড়িয়ে আছে। ভাই, তুই কাল যা করলি না, পুরো কলেজের স্টুডেন্টরা তোর ফ্যান হয়ে গেছে। কিন্তু ভাই, প্রফেসর জামিল যে এত বড় ড্রাগন ডিলার সেটা তো আমরা স্বপ্নেও ভাবিনি। আর প্রিন্সিপাল হাবিব স্যার, উনি কি কিছুই জানতেন না? ওনার নাকের ডগার উপর এত কিছু হলো। হাবিব শুধু জানতো না তা নয়, ও নিজে এই সিন্ডিকেটের একটা বড় অংশ। জামিল শুধু ফিল্ডের কাজ করত, আসল মাথা হলো এই হাবিব। তুই কি বলছিস ভাই? প্রিন্সিপাল স্যার এসবের সাথে জড়িত? হ্যাঁ, আর আজই আমি ওর মুখোশ খুলে দেব। তোরা ভিপি রুমের বাইরে থাক, কেউ যেন ভেতরে না আসে। আমি একটু হাবিবের রুমে যাচ্ছি। রায়হান চেয়ার ছেড়ে উঠে প্রিন্সিপালের রুমের দিকে এগোতে লাগলো। প্রিন্সিপাল হাবিব তার রুমে বসে ঘামছেন। তিনি বারবার কাউকে ফোন করার চেষ্টা করছেন, কিন্তু লাইন কানেক্ট হচ্ছে না। ঠিক তখনই রায়হান দরজা খুলে ভেতরে ঢুকলো। তুমি এখানে কি করছো রায়হান? ভেতরে আসার আগে পারমিশন নেওয়া প্রয়োজন মনে করো না? অপরাধীদের ঘরে ঢুকতে পারমিশন লাগে না হাবিব সাহেব। মুখ সামলে কথা বলো রায়হান। আমি এই কলেজের প্রিন্সিপাল, তুমি আমাকে অপমান করছো। আপনার সম্মান তো কাল রাতেই পুরনো কেমিস্ট্রি ল্যাবে শেষ হয়ে গেছে। জামিল সব সত্যি বলে দিয়েছে। আপনি ভেবেছিলেন যারাকে কিডন্যাপ করে আমাকে আটকে রাখবেন? হাবিবের চোখ বড় বড় হয়ে গেল। তিনি ঢোক গেলে নিজেকে সামলানোর চেষ্টা করলেন। আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। জামিল যা করেছে তার জন্য সে শাস্তি পাবে, আমার এতে কি দোষ? দোষ তো আপনার অনেক। এই কলেজটাকে আপনি ড্রাগসের আস্তানা বানিয়েছেন। কাল রাতের চালানের টাকাগুলো কোথায়?
আমি কিছু জানি না, তুমি এখান থেকে বেরিয়ে যাও, না হলে আমি পুলিশ ডাকবো। পুলিশ? খুব ভালো প্রস্তাব। আমিও তো চাই পুলিশ আসুক। তবে পুলিশ আসার আগে আপনাকে একটা সত্যি কথা বলি, আপনার ওই স্পেশাল ড্রাগসের চালানটা এখন সিআইডির হেফাজতে। সিআইডি? তুমি কিভাবে জানলে? তুমি তো শুধু ভিপি। আমি শুধু ভিপি নই হাবিব সাহেব, আমার আসল পরিচয় জানলে আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আপনি আজ রাতের মধ্যে নিজে গিয়ে পুলিশের কাছে সারেন্ডার করবেন, না হলে কাল সকালে আপনার লাশ এই কলেজের মাঠে ঝুলবে। রায়হান টেবিলের উপর 2 হাত রেখে হাবিবের চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলল। হাবিব ভয়ে কাঁপতে লাগলেন। রায়হান আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। মা, আমি ফিরে এসেছি। রায়হান কি বাড়িতে এসেছে? হ্যাঁ বৌমা, ও তো সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। মুখটা কেমন গোমরা করে নিজের ঘরে বসে আছে। যাও গিয়ে কথা বলো। ভাবি, তুমি ভাইয়াকে ফেলে একা একা কোথায় গিয়েছিলে? ভাইয়া তো আমাকে বকে বকে অস্থির করে দিল। আমি যাচ্ছি ওর কাছে। তুমি? যারা সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজেদের ঘরের দরজা খুলল। রায়হান ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। যারা অবাক হলো, কারণ রায়হানকে সে আগে কখনো সিগারেট খেতে দেখেনি। যারা ধীর পায়ে রায়হানের পেছনে গিয়ে দাঁড়ালো। সিগারেট খাচ্ছ? তুমি আমাকে না বলে কোথায় গিয়েছিলে যারা? আমি সিআইডি হেডকোয়ার্টারে গিয়েছিলাম, আমার রিপোর্ট দেওয়ার ছিল। তুমি আমাকে একটা ফোন করে জানাতে পারতে, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসতাম। আমার সবসময় তোমাকে দরকার নেই রায়হান, আমি একা চলতে পারি। রায়হান সিগারেটটা নিভিয়ে যারার দিকে ঘুরল। তার চোখ দুটো লাল হয়ে আছে। সে যারার হাত ধরে তাকে ঘরের ভেতর টেনে নিয়ে এলো এবং দরজাটা বন্ধ করে দিল। তুমি একা চলতে পারো আমি জানি, কিন্তু আমি তো তোমাকে ছাড়া চলতে পারি না। তুমি যখন সকালে ছিলে না, আমার মনে হচ্ছিল আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নাটক করবে না রায়হান। তুমি কে? সিরাজ স্যার কেন তোমার কথা লুকালো? ইমরান কেন তোমাকে চেনে? তুমি আমাকে সত্যিটা বলছো না কেন? সত্যিটা তুমি জানতে চাও? ঠিক আছে, আজ আমি তোমাকে সব বলবো। এদিকে রায়হান নিজের পকেট থেকে একটা কালো রঙের চামড়া ওয়ালেট বের করলো। ওয়ালেটটা খুলে সে যারা চোখের সামনে ধরলো। সেখানে একটা মেটালিক ব্যাজ চলচল করছে, তাতে লেখা অ্যান্টি টেররিজম ইউনিট, স্পেশাল আন্ডারকভার অফিসার। যারা ব্যাজটা দেখে স্তব্ধ হয়ে গেল। তুমি তুমি এটিইউ এর অফিসার? হ্যাঁ যারা, আমি রায়হান আহমেদ, স্পেশাল অপারেশন কমান্ডার। আমি গত 3 বছর ধরে এই কলেজে ভিপির ছদ্মবেশে আছি। এই ড্রাগ সিন্ডিকেটটাকে সমূলে ধ্বংস করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। তাহলে আমাদের বিয়েটা, সেটাও কি তোমার মিশনের অংশ ছিল? তুমি কি আমাকে ব্যবহার করার জন্য বিয়ে করেছো? যারা চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। তার মনে হচ্ছে তার পৃথিবীটা যেন মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। রায়হান যারা চোখের জল মুছে দেওয়ার জন্য হাত বাড়ালো, কিন্তু যারা পিছিয়ে গেল। আমাকে ছোবে না, তুমি একজন প্রতারক। তুমি আমার মিশন নিয়ে খেলেছো। যারা, তুমি আমাকে ভুল বুঝছো। বিয়েটা কোনো মিশনের অংশ ছিল না। মিথ্যা কথা। তুমি জানতে আমি সিআইডি অফিসার, তুমি জানতে আমি এই কলেজে মিশনে আসব, তাই তুমি আমাকে বিয়ে করেছো যাতে আমাকে কন্ট্রোল করতে পারো। হ্যাঁ, আমি জানতাম তুমি সিআইডি। আমি এটাও জানতাম সিরাজ সাহেব তোমাকে এই কলেজে পাঠাবেন, কিন্তু আমি তোমাকে কন্ট্রোল করার জন্য বিয়ে করিনি যারা। আমি তোমাকে ভালোবেসেছিলাম। ভালোবাসা? তুমি তো জানোই না ভালোবাসা কি। তুমি শুধু মিশন বোঝো। তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো তো যারা, কাল রাতে আমি তোমাকে যে আদর করেছি সেটা কি কোনো মিশনের অংশ ছিল? আমি যখন তোমাকে জড়িয়ে ধরেছিলাম তখন কি আমার ভালোবাসায় কোনো খাত ছিল? রায়হান এক পা এগিয়ে গিয়ে যারা 2 কাঁধ শক্ত করে ধরল। যারা ফুপিয়ে কাঁদছে। সে জানে রায়হান তাকে সত্যি ভালোবাসে, কিন্তু এই লুকোচুরিটা সে মেনে নিতে পারছে না। তুমি আমাকে আগে বলতে পারতে রায়হান, আমরা দুজন একসাথে মিলে কাজটা করতে পারতাম। আমি বলতে চেয়েছিলাম যারা, কিন্তু ডিপার্টমেন্টের কড়া নির্দেশ ছিল আমার আইডেন্টিটি রিভিল হলে পুরো মিশন ফেল করত। তুমি আমাকে ক্ষমা করে দাও। রায়হান যারাকে নিজের বুকের ভেতর টেনে নিল। যারা এবার আর বাধা দিল না। সে রায়হানের বুকে মাথা রেখে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। রায়হান যারার চুলে হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। আর কোনো মিথ্যে নেই যারা, এখন থেকে আমরা একসাথে লড়বো। হাবিব এখনো বাইরে আছে, ও যে কোনো মুহূর্তে আমাদের উপর হামলা করতে পারে। হাবিব একা কিছু করতে পারবে না, ওর পুরো টিম এখন জেলে। তুমি হাবিবকে চেনো না যারা, ও খুব ভয়ঙ্কর। ওর নিজস্ব একটা শুটার গ্যাং আছে যারা শুধু টাকার বিনিময়ে খুন করে।
ঠিক সেই মুহূর্তে ঘরের জানালায় কাঁচ ভেঙে একটা গুলি ভেতরে এসে পড়ল। রায়হান রিফ্লেক্স অ্যাকশনে যারাকে নিয়ে মেঝেতে শুয়ে পড়ল। শুয়ে থাকো যারা, কেউ গুলি চালাচ্ছে। ওরা আমাদের বাড়িতে অ্যাটাক করেছে রায়হান। নিচে মা বাবা আছে, ওদের বাঁচাতে হবে। আমি দেখছি। তুমি এই খাটের আড়ালে লুকিয়ে থাকো। তোমার পিস্তলটা নাও। রায়হান নিজের ড্রয়ার থেকে একটা অত্যাধুনিক গ্লক পিস্তল বের করলো এবং যারার হাতে তার সিআইডি পিস্তলটা দিয়ে দিল। বাড়ির নিচতলা থেকে সালমা এবং নাদিয়ার চিৎকারের শব্দ শোনা যাচ্ছে। রায়হানের চোখ রাগে জল জল করে উঠল। হাবিব আমার বাড়িতে হামলা করে নিজের মৃত্যু ডেকে এনেছে। আজ এই রাতটা ওদের জীবনের শেষ রাত হবে। আমি তোমার সাথে যাব রায়হান। আমি শুধু তোমার স্ত্রী নই, আমি তোমার পার্টনার। ঠিক আছে, কিন্তু তুমি আমার পেছনে থাকবে। চলো। রায়হান আর যারা হাতে পিস্তল নিয়ে খুব সাবধানে ঘরের দরজা খুলে করিডোরে বেরিয়ে এলো। নিচে ড্রয়িং রুমে 4 জন কালো পোশাক পরা লোক হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। রহমান সাহেব, সালমা বেগম, নাদি এবং রহিম চাচাকে তারা সোফায় আটকে রেখেছে, কিন্তু এখন এক চরম উত্তেজনা মনে নিয়েছে। যারা সিঁড়ির বাগ থেকে তুমি ডান দিকে লোকটাকে টার্গেট করবে, আমি বাঁ দিকে দুজনকে দেখছি। আর দরজার কাছে লোকটা? ওটাকে আমি খালি হাতে সামলাবো। বন্দুকের শব্দ হলে মা বাবা প্যানিক করবে। সাইলেন্সার লাগানো আছে তোমারটাই? হ্যাঁ, তুমি সিগন্যাল দিলে আমি ফায়ার করব। এদিকে রায়হান মাথা নেড়ে সম্মতি জানালো। দুজন নিঃশব্দে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। নিচে বসার ঘরে পিন পতন নীরবতা, শুধু শুটারদের ভারী বুটের শব্দ শোনা যাচ্ছে। ওই বুড়ো, মাথা নিচু করে রাখ, একদম নড়বি না। তোমরা কারা? কি চাও আমাদের কাছে? বাড়িতে টাকা পয়সা যা আছে সব নিয়ে যাও, আমাদের মেরো না। টাকার জন্য আসিনি, তোর ছেলের জন্য এসেছি। ওর উপর থেকে নামলে ওর লাশ ফেলে দেব। আমার ছেলের কোনো ক্ষতি করো না বাবা, ও তো কারো কোনো ক্ষতি করেনি। চুপ কর বুড়ি, তোর ছেলে আমাদের অনেক বড় ক্ষতি করেছে, আজ ওর রক্ষা নেই। আপনারা খুব খারাপ মানুষ, আমার ভাইয়া আপনাদের ছাড়বে না। তোর ভাইকে তো একটু পরে যমরাজ নিয়ে যাবে, তুই এত বকবক করছিস কেন? ঠিক সেই মুহূর্তে সিঁড়ির দিক থেকে একটা হালকা শব্দ শোনা গেল। শুটার দুই সেদিকে তাকাতে একটা গুলি এসে সোজা তার পায়ে বিঁধল। যারা নিখুঁত নিশানায় ফায়ার করেছে। লোকটা চিৎকার করে মাটিতে পড়ে গেল। কে ফায়ার করলো? ওপরের দিকে নজর রাখ। শুটার এক নিজে বন্দুক তাক করার আগেই রায়হান চিতার মতো লাফিয়ে পড়ল তার ঘাড়ে। এক হাতে তার বন্দুকের নলটা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে অন্য হাতের কনুই দিয়ে সজোরে আঘাত করলো লোকটার চোয়ালে। লোকটা ছিটকে গিয়ে কাঁচের টেবিলের উপর পড়ল। টেবিলটা ভেঙে চুর মার হয়ে গেল। শুটার 3, বসকে ফোন কর, এরা তো সাধারণ মানুষ না। দরজার কাছে থাকা তৃতীয় লোকটা পকেট থেকে ফোন বের করতে গেলেই যারা তার হাত লক্ষ্য করে গুলি চালালো। লোকটার হাত থেকে ফোন আর বন্দুক দুটোই ছিটকে পড়ল। রায়হান ততক্ষণে দ্বিতীয় লোকটাকে টেনে তুলে তার পেটে একটা জোরালো লাথি মারল। কয়েক সেকেন্ডের মধ্যে 4 জন শুটার মাটিতে লুটিয়ে পড়ল। রায়হান বাবা, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি মা, তোমরা কেউ ভয় পেও না, সব ঠিক হয়ে গেছে। এসব কি হচ্ছে রায়হান? এরা কারা? আর বৌমার হাতে বন্দুক কেন? তোমরা এসব কি করছো? বাবা, আপনারা শান্ত হন, আমরা আপনাদের সব বুঝিয়ে বলছি। ভাবি, তুমি গুলি করলে? তুমি তো একদম সিনেমার হিরোইনদের মতো ফাইট জানো। নাদিয়া, এখন এসব কথা বলার সময় নয়। রহিম চাচা, আপনি দরজার লকগুলো ঠিক করে দিন আর এদের হাত পা শক্ত করে বেঁধে ফেলুন। জি রায়হান বাবা, আমি এক্ষুনি দড়ি নিয়ে আসছি। ঠিক তখন মাটিতে পড়ে থাকা একটা ফোন বেজে উঠল। স্ক্রিনে বস লেখা। রায়হান ফোনটা তুলে নিল। হ্যালো হাবিব সাহেব। কাজ শেষ, রায়হানের লাশটা কলেজের মাঠে ফেলে রাখবি। আপনার লোকগুলোর লাশ আমি পার্সেল করে আপনার বাড়িতে পাঠাচ্ছি। হাবিব সাহেব, আপনার খেলা শেষ। রায়হান, তুই বেঁচে আছিস? এটা হতে পারে না, আমার বেস্ট শুটারদের পাঠিয়েছিলাম আমি। আপনার বেস্ট শুটাররা এখন আমার পায়ের নিচে পড়ে কাতরাচ্ছে। আপনি সারেন্ডার করুন। এত সহজে হার মানবো না রায়হান। তুই তো শুধু তোর পরিবারকে বাঁচালি, তোর বন্ধুদের কি হবে? মানে কি? আবির আর সাজিদ কোথায়? ওরা এখন আমার কাছে আছে, কলেজের পুরো গোডাউনে। তুই যদি তোর বন্ধুদের জ্যান্ত দেখতে চাস তাহলে তোর কাছে থাকা ড্রাগসের প্রমাণগুলো নিয়ে একা এখানে চলে আয়।
পুলিশ বা সিআইডিকে জানালে তোর বন্ধুদের লাশ পাবি। হাবিব ফোনটা কেটে দিল। রায়হানের চোয়াল শক্ত হয়ে গেল। সে রাগে ফোনটা ছুঁড়ে মেলো মেঝেতে। কি হয়েছে রায়হান? হাবিব কি বলল? জানোয়ারটা আবির আর সাজিদকে আটকে রেখেছে। ও আমাকে একা কলেজের গোডাউনে যেতে বলেছে। তুমি একা যাবে না, আমি তোমার সাথে যাব। যারা, এটা খুব রিস্কি হয়ে যাবে। হাবিবের কাছে অনেক লোক আছে আর ও এখন বেপরোয়া হয়ে গেছে। আমি রিস্ক নিতে ভয় পাই না রায়হান। আমি একজন সিআইডি অফিসার, তুমি ভুলে যাচ্ছ কেন? তাছাড়া আবির, সাজিদ আমারও দেবর হয়, ওদের বাঁচানো আমারও দায়িত্ব। বৌমা সিআইডি অফিসার? এসব তুমি কি বলছো রায়হান? বাবা, যারা সত্যি সিআইডি অফিসার আর আমি অ্যান্টি টেরোরিজম ইউনিটের কমান্ডার। আমরা এই ড্রাগ ইন্ডিকেট ধ্বংস করার মিশনে আছি। ও আল্লাহ, আমার বাড়িতে এসব কি হচ্ছে? তোরা দুজনেই এত বড় বিপদের মধ্যে আছিস আর আমাদের কিছু জানাসনি? মা, আমাদের বাধ্যবাধকতা ছিল তোমরা এখন একদম চুপচাপ এই ঘরে থাকবে। পুলিশ এসে এদের নিয়ে যাবে। আমি আর যারা এক্ষুনি বের হচ্ছি। রায়হান নিজের ফোন থেকে সিরাজ সাহেবকে কল করলো। হ্যালো রায়ান, তোমার বাড়িতে অ্যাটাক হয়েছিল, আমরা খবর পেয়েছি, আমি পোস্ট পাঠাচ্ছি। বাড়িতে সব কন্ট্রোলে আছে স্যার, কিন্তু হাবিব আমার বন্ধুদের আটকে রেখেছে কলেজের পুরনো গোডাউনে। আমি আর যারা সেখানে যাচ্ছি। তুমি একা কোনো ডিসিশন নিবে না রায়হান। ইমরান আর তানিয়াকে নিয়ে আমি পোস্ট পাঠাচ্ছি, তোমরা গোডাউনের বাইরে ওদের জন্য অপেক্ষা করবে। ঠিক আছে স্যার, কিন্তু হাবিব যেন কোনোভাবেই পালাতে না পারে। ফোন কেটে রায়হান আর যারা দ্রুত তৈরি হয়ে নিল। তারা কালো রঙের ট্যাকটিক্যাল জ্যাকেট গায়ে চাপালো। যারার চোখে মুখে এখন কোনো গৃহবধূর ছাপ নেই। সে এখন সম্পূর্ণ একজন দুর্ধর্ষ অফিসার। যারা, তুমি রেডি? আই এম অলওয়েজ রেডি কমান্ডার। রায়হান মুচকি হাসলো। যারাকে এরূপে দেখে তার অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে। তারা বাইক নিয়ে কলেজের পুরনো গোডাউনের দিকে রওনা হলো। রাতের অন্ধকারে রাস্তা চিরে তাদের বাইক দুরন্ত গতিতে এগিয়ে চলল। গোডাউনের কাছাকাছি পৌঁছে তারা বাইকটা একটা আড়ালে লুকিয়ে রাখলো। ইমরানরা এখনো পৌঁছায়নি, আমরা কি অপেক্ষা করব? হাবিব যে কোনো সময় আবিরদের ক্ষতি করতে পারে। আমাদের ভেতরে ঢুকতে হবে। আমি সামনের দরজা দিয়ে যাব, তুমি পেছনের জানালা দিয়ে কভার দেবে। ঠিক আছে, সাবধানে থেকো রায়হান। যারা রায়হানের হাতটা শক্ত করে ধরল। রায়হান যারার কপালে একটা দীর্ঘ চুমু খেলো। তুমিও সাবধানে থেকো যারা। রায়হান খুব সাবধানে গোডাউনের সামনে দরজার দিকে এগিয়ে গেল। বাইরে দুজন গার্ড দাঁড়িয়ে আছে। রায়হান একটা পাথর কুড়িয়ে দূরে ছুঁড়ে মারল। শব্দ শুনে গার্ড দুজন সেদিকে এগোতেই রায়হান পেছন থেকে এসে একজনের ঘাড় মটকে দিল এবং অন্যজনকে মুখে ঘুষি মেরে অজ্ঞান করে দিল। তারপর সে খুব সন্তর্পণে গোডাউনের ভেতরে প্রবেশ করলো। ভেতরে আবির আর সাজিদকে দুটো চেয়ারে বেঁধে রাখা হয়েছে, তাদের মুখে রক্ত। হাবিব একটা চেয়ারে বসে সিগারেট টানছে আর রাফি হাবিবের পাশে দাঁড়িয়ে আছে। রাফি, তুই ওখানে কি করছিস? আরে রায়ান ভাই যে, আসুন আসুন, আপনার জন্য অপেক্ষা করছি। ভাই, রাফি আমাদের সাথে বেমানি করেছে। ও আসলে হাবিবের লোক। ও আমাদের এখানে ডেকে এনে হাবিবের হাতে তুলে দিয়েছে। রাফি, তুই এই কাজটা করতে পারলি? তুই তো আমার সবচেয়ে কাছের বন্ধুদের একজন ছিলি। বন্ধুত্ব চেয়ে টাকা অনেক বড় জিনিস ভাই। আপনি ভিপি হয়েও সৎ সেজে ঘুরছেন, আর আমি টাকার জন্য হাবিব স্যারের হয়ে কাজ করতাম। আপনি জুবাইরকে ধরে আমার অনেক বড় ক্ষতি করেছেন। অনেক কথা হয়েছে, প্রমাণগুলো কোথায় রায়হান? প্রমাণ সিআইডি হেডকোয়ার্টারে আছে। তুই যদি আজ এখান থেকে জ্যান্ত ফিরতে চাস তাহলে আমার বন্ধুদের ছেড়ে দে। তুই দেখছি এখনো তোর পাওয়ার দেখাচ্ছিস। রাফি আবিরের পায়ে একটা গুলি কর, তাহলে ওর পাওয়ার কমে যাবে। জি স্যার। রাফি নিজের পকেট থেকে একটা রিভলভার বের করে আবিরের দিকে তাক করলো। আবির ভয়ে চোখ বন্ধ করে ফেলল। রায়হান সামনে এগোতে গেল, কিন্তু হাবিবের বাকি চারজন লোক তাকে বন্দুক তাক করে আটকে দিল। রাফি, কাজটা করিস না, আমি তোকে শেষ করে দেব। আমাকে শেষ করা এত সহজ না ভাই। রাফি সে ট্রিগার চাপতে যাবে, ঠিক সেই মুহূর্তে পেছনের জানালার কাঁচ ভেঙে একটা গুলি এসে রাফির হাতের রিভলভারে আঘাত করলো। রিভলভারটা ছিটকে দূরে সরে গেল। রাফি যন্ত্রণায় হাত চেপে বসে পড়ল। কে ফায়ার করলো? জানালার দিকে দেখ। দেখার সুযোগ নেই হাবিব সাহেব, আপনাদের খেলা শেষ।
যারা পেছনে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলো। তার দুই হাতে দুটো পিস্তল। সে হাবিবের 4 জন লোককে টার্গেট করে দাঁড়িয়ে আছে। রায়হান এই সুযোগে এক লাফে আবির আর সাজিদের সামনের দিকে চলে এলো। তুই তুই তো রায়হানের বউ, তুই এখানে কি করছিস? আমি শুধু রায়হানের বউ নই, আমি সিআইডি অফিসার জারা। আপনি অ্যারেস্ট হয়েছেন হাবিব সাহেব। অ্যারেস্ট তো তোরা হবি, আমাকে ধরা এত সোজা না, ফায়ার কর ওদের উপর। হাবিবের লোকেরা গুলি চালাতে শুরু করলো। রায়হান আর যারা খুব দ্রুত গোডাউনের ভেতরে পুরনো কাঠের বাক্সগুলোর আড়ালের পজিশন নিল। শুরু হলো প্রচণ্ড গোলাগুলি। যারা নিখুঁত নিশানায় হাবিবের 2 জন লোককে মাটিতে ফেলে দিল। আবির, সাজিদ, তোরা মাথা নিচু করে রাখ, একদম উঠবি না। ভাই, রাফি পালিয়ে যাচ্ছে। ওকে আমি দেখছি, তুমি হাবিবকে কভার করো যারা। ঠিক আছে। রায়হান বাক্সের আড়াল থেকে বেরিয়ে রাফির দিকে ঢুক দিল। রাফির পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করছিল। রায়হান একটা উড়ন্ত লাথি মেরে রাফিকে মাটিতে ফেলে দিল। রাফি উঠে দাঁড়ানোর আগে রায়হান তার কলার চেপে ধরে তাকে শূন্যে তুলে একটা ঘুষি মারল। তুই বেইমানি করেছিস রাফি, আমি তোকে ভাইয়ের মতো ভালোবাসতাম। আমাকে ছেড়ে দিন ভাই, আমি টাকার লোভে ভুল করে ফেলেছি, আমাকে মারবেন না। তোর মতো বেইমানদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। রায়হান রাফিকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য শক্ত করে বেঁধে ফেলল। অন্যদিকে যারা হাবিবের বাকি 2 জন লোককে পরাস্ত করে হাবিবের দিকে এগোতে লাগলো। হাবিব বুঝতে পারলো সে হেরে গেছে। সে পালানোর জন্য এদিক ওদিক তাকাতে লাগলো। পালানোর চেষ্টা করবেন না হাবিব সাহেব, আপনার চারদিকে এখন আমার বন্দুকের নিশানা। তুই একটা মেয়ে হয়ে আমাকে ধমকাচ্ছিস? তোর এত সাহস? মেয়েদের সাহস কখনো কম ভাববেন না, আর আমি তো স্পেশাল ট্রেনিং প্রাপ্ত অফিসার। হাবিব হঠাৎ করে পকেট থেকে একটা ছোট গ্রেনেড বের করলো। গ্রেনেডের পিনটা সে খুলে ফেললো। তোরা আমাকে জ্যান্ত ধরতে পারবি না, আমি মরলে তোদের সবাইকে নিয়ে মরবো। রায়হান, গ্রেনেড! যারা চিৎকার করে উঠল। রায়হান রাফিকে ছেড়ে দিয়ে দ্রুত হাবিবের দিকে ছুটে এলো। হাবিব গ্রেনেডটা আবির আর সাজিদের দিকে ছুঁড়ে মারার জন্য হাত তুলল। না। রায়হান নিজের জীবনে পরোয়া না করে হাবিবের উপর ঝাঁপিয়ে পড়ল। হাবিবের হাত থেকে গ্রেনেডটা ছিটকে গোডাউনের একদম কোনায় গিয়ে পড়ল। রায়হান হাবিবকে চেপে ধরে মেঝেতে শুয়ে পড়ল। কয়েক সেকেন্ডের মধ্যে একটা প্রচণ্ড বিস্ফোরণ হলো। পুরো গোডাউন ধোঁয়ায় ভরে গেল। রায়হান! যারা পাগলের মতো চিৎকার করে ধোঁয়ার মধ্যে দৌড় দিল। তার বুকের ভেতরটা কেমন যেন ফেটে যাচ্ছে। রায়হানের যদি কিছু হয়ে যায়, সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। রায়হান, তুমি কোথায়? কথা বলো রায়হান। ধোঁয়া একটু কমতেই যারা দেখতে পেল রায়হান হাবিবের গায়ের উপর পড়ে আছে। রায়হানের পিঠের জ্যাকেটটা বিস্ফোরণের আগুনে কিছুটা পুড়ে গেছে। যারা দ্রুত রায়হানের কাছে গিয়ে তাকে টেনে তুলল। রায়হান, তোমার চোখ খোলো প্লিজ। রায়হান! আমি ঠিক আছি যারা, তুমি কাঁদছো কেন? রায়হান কাশতে কাশতে উঠে বসল। তার মুখে ধুলো আর কালি মাখা। যারা রায়হানকে জড়িয়ে ধরে অজরে কাঁদতে শুরু করলো। তুমি পাগল হয়ে গেছো? তুমি কেন গ্রেনেডের সামনে ঝাঁপ দিলে? তোমার যদি কিছু হয়ে যেত? আমার কিছু হতো না যারা, কারণ আমার কাছে তুমি আছো। তোমার ভালোবাসা আমাকে সব বিপদ থেকে রক্ষা করে। ঠিক সেই মুহূর্তে বাইরে পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল। ইমরান আর তানিয়া স্পেশাল ফোর্স নিয়ে ভেতরে প্রবেশ করলো। যারা, রায়হান ভাই, আপনারা ঠিক আছেন? আমরা ঠিক আছি ইমরান। হাবিবকে অ্যারেস্ট করো আর ওই রাফিকে ভালো করে বেঁধে রাখো। হাবিব তো অজ্ঞান হয়ে গেছে, ওকে আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। আবির আর সাজিদের হাতের বাঁধনগুলো খুলে দাও, ওরা খুব ভয় পেয়েছে। পুলিশ হাবিব, রাফি আর হাবিবের লোকদের অ্যারেস্ট করে নিয়ে গেল। আবির আর সাজিদ রায়হানের কাছে এসে তাকে জড়িয়ে ধরল। ভাই, তুই আজ আমাদের নতুন জীবন দিলি, আমরা তোর কাছে চিরকাল ঋণী থাকবো। আর ভাবি, আপনি তো একদম রিয়েল লাইফ ওয়ান্ডার ওম্যান, আপনাকে আমরা আগে থেকে চিনতে পারিনি। এখন তো চিনেছেন। আপনাদের ভাইকে সব সময় চোখে চোখে রাখবেন, ও বড্ড বেশি হিরোগিরি দেখায়। হিরোগিরি না দেখালে কি আর সিআইডি অফিসার বউয়ের মন পাওয়া যায়? সবাই হেসে উঠল। রায়হানা যারা হাত ধরাধরি করে গোডাউন থেকে বেরিয়ে এলো। রাতের আকাশটা এখন অনেক পরিষ্কার লাগছে। তাদের দুজনের মিশন শেষ হয়েছে। হ্যালো যারা, তুই ঠিক আছিস তো? আমি খবর পেলাম তোদের ওখানে অনেক বড় এনকাউন্টার হয়েছে। আমি ঠিক আছি ভাইয়া, আর তুমি রায়হানের যে ব্যাকগ্রাউন্ড চেক করতে চেয়েছিলে সেটা আর দরকার নেই, আমি সব জেনে গেছি। আমি তো চেক করে দেখলাম ছেলেটা এটিইউ এর স্পেশাল কমান্ডার। তুই তো হেভি একটা বর পেয়েছিস রে। হ্যাঁ ভাইয়া, আমি সত্যিই খুব ভাগ্যবতী। যারা ফোন কেটে
রায়হানের দিকে তাকালো। রায়হান তার চোখে একটা মিষ্টি হাসি নিয়ে জারার দিকে তাকিয়ে আছে। তাহলে ভাগ্যবতী বউ, এবার কি আমরা বাড়ি যেতে পারি? মা নিশ্চয়ই চিন্তা করছেন। হ্যাঁ চলো, কিন্তু তোমার জ্যাকেটটা পুড়ে গেছে। তোমার পিঠে ব্যথা করছে না? বউয়ের আদর পেলে সব ব্যথা ঠিক হয়ে যাবে, চলো। রায়হান জারাকে নিজের বাইকে বসে বাড়ির দিকে রওনা হলো। তাদের দুজনেরই অদ্ভুত প্রেমের গল্পটা একটা সফল পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। কাল সকালে কলেজের সবাইকে একটা বড় চমক দিতে হবে। ভিপি রায়হান আর তার স্ত্রী যারা একাই পুরো কলেজকে একটা বড় বিপদের হাত থেকে রক্ষা করেছে। বৌমা, তুমি নিজে কিছু খেয়েছো? কাল রাত থেকে তো দেখছি শুধু আমার ছেলেটার পিঠে মলম লাগাচ্ছ আর ওর যত্ন নিচ্ছ। তোমার নিজের শরীরের দিকেও তো খেয়াল রাখতে হবে। মা, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। কিন্তু রায়হানের পিঠের ক্ষতটা বেশি গভীর। গ্রেনেডের স্প্লিনারটা না লাগলেও আগুনের আঁচটা খুব বাজেভাবে লেগেছে। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না আমার এই শান্তশিষ্ট ছেলেটা অ্যান্টি টেরোরিজম ইউনিটের এত বড় অফিসার, আর তুমি আমাদের ঘরের এত লক্ষ্মী একটা বউ। তুমি দুধর্ষ সিআইডি অফিসার, আমাদের সাথে এত বড় লুকোচুরি তোমরা কিভাবে করলে? বাবা, আমি তো আপনাকে আগেই বললাম, আমাদের ডিপার্টমেন্টের নিয়ম খুব কড়া। মিশন শেষ না হওয়া পর্যন্ত নিজের পরিচয় কাউকে জানানো যায় না, এমনকি পরিবারের লোককেও না। এইসব নিয়ম কানুন আমি বুঝি না ভাইয়া। আমার শুধু একটাই কথা, আমি আমার বান্ধবীদের কাছে এখন থেকে প্রচুর ভাব নেব। ওদের ভাইয়ারা সব সাধারণ চাকরি করে, আমার ভাইয়া স্পেশাল কমান্ডার আর ভাবি সিআইডি অফিসার। জাস্ট ভাবা যায়। এদিকে নাদিয়ার কথা শুনে ড্রয়িং রুমে বসে থাকা সবাই হেসে উঠল। সকালে ঝলমলে আলোয় বাড়িটার পরিবেশ এখন বেশ ফুরফুরে। কাল রাতে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কোনো রেশ আর কারো মনে নেই। রহিম চাচা সবার জন্য ট্রে ভর্তি করে চা আর নাস্তা নিয়ে এলেন। নেন সাহেব, চা খান। কাল রাতে যা ধকল গেছে সবার ওপর দিয়ে আল্লাহর অশেষ রহমত যে আমরা সবাই বেঁচে আছি। আর রায়হান বাবা আর বৌমা তো আমাদের এই বাড়ির ঢাল হয়ে দাঁড়িয়েছিল। আপনিও তো কম যান না চাচা। আমি দেখলাম কাল রাতে আপনি ওই শুটারগুলোর হাত পা এমন শক্ত করে ধরে বেঁধেছেন, পুলিশ এসে দড়ি খুলতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়ে গেছে। রহিম চাচা লাজুক হেসে মাথা চুলকালেন। যারা রায়হানের পাশে বসে খুব যত্ন করে তারাকে চা খাইয়ে দিচ্ছে। রায়হানের খালি গা, পিঠে ব্যান্ডেজ করা। যারার হাতের আলতো ছোঁয়া পেয়ে রায়হান মাঝে মাঝে যারা চোখের দিকে তাকিয়ে মুচকি হাসছে। যারা একটু লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিচ্ছে। ঠিক তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। আমি দেখছি কে এলো। এদিকে নাদিয়া দৌড়ে গিয়ে দরজা খুলতে দেখলো সিআইডি প্রধান সিরাজ সাহেব, ইমরান আর তানিয়া দাঁড়িয়ে আছে। তাদের সবার হাতে ফুলের তোড়া আর মিষ্টির প্যাকেট। আসসালামু আলাইকুম, ভিতরে আসতে পারি? ওয়ালাইকুম সালাম। আসুন আসুন সিরাজ সাহেব, আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। সিরাজ সাহেব হাসি মুখে ভেতরে প্রবেশ করলেন। ইমরান আর তানিয়া এগিয়ে গিয়ে যারা আর রায়হানের সাথে হাত মেলালো। যারা কাল রাতে তুই যা ফায়ার করেছিস না, জাস্ট মাইন্ড ব্লোয়িং। হাবিবের লোকেরা তো এখনো বয়ে কাঁপছে লকআপে বসে। আর রায়হান ভাইয়ের কথা বলবি না, ওই তো গ্রেন্ডার উপর ঝাঁপিয়ে পড়ে পুরো অ্যাকশন মুভির হিরো হয়ে গেছেন। তোমাদেরও অনেক ধন্যবাদ ইমরান। তোমরা ঠিক সময় ফোর্স দিয়ে না পাঠালে আমরা হয়তো হাবিবকে জ্যান্ত ধরতে পারতাম না। রায়হান, যারা তোমরা দুজন মিলে একটা অসম্ভব কাজকে সম্ভব করেছ। কলেজ থেকে এত বড় একটা ড্রাগ সিন্ডিকেট উপড়ে ফেলা চারটিখানেই কথা নয়। হাবিব সব স্বীকার করেছে। জামির, জুবায়ের, রাফি সবাই এখন জেলের ঘানি টানবে। তোমাদের এই সাফল্যের জন্য ডিপার্টমেন্ট স্পেশাল মেডেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। থ্যাংক ইউ স্যার, কিন্তু এই ক্রেডিটটা শুধু আমার একার নয়, রায়হানেরও। ও না থাকলে আমি একাই মিশন কখনোই সাকসেসফুল করতে পারতাম না। আমি জানি যারা, আর সেই জন্য আজ আমি এখানে এসেছি। তোমাদের দুজনেরই এখন একটা লম্বা ছুটির দরকার। আমি তোমাদের 1 মাসের প্ল্যানিং ডান করেছি। তোমরা এখন শুধু নিজেদের সময় দাও। খুব ভালো করেছেন সিরাজ সাহেব। ছেলেটা আমার বিয়ের পর থেকে বৌমাকে নিয়ে একদিনের জন্য কোথাও শান্তিতে ঘুরতে যেতে পারলো না। এবার ওরা অন্তত নিজের মতো করে কিছু সময় কাটাতে পারবে। আপনারা বসুন সিরাজ সাহেব, আমি মিষ্টি মুখ করার ব্যবস্থা করছি।
সিরাজ সাহেব, ইমরান আর তানিয়া বেশ কিছুক্ষণ গল্প করে চলে গেল। দুপুর করে বিকেল হেঁটে চলল। রায়হান নিজের ঘরে বিছানায় শুয়ে আছে। পিঠের ব্যথার জন্য সে সোজা হয়ে শুতে পারছে না, পাশ ফিরে শুয়ে আছে। যারা একটা তোয়ালে ভিজিয়ে রায়হানের গা মুছে দিচ্ছে। ব্যথা কি খুব বেশি হচ্ছে রায়হান? ব্যথার চেয়ে তোমার হাতের এই ছোঁয়াটা আমার বেশি ভালো লেগেছে যারা। তুমি এত যত্ন করতে জানো আমি তো বুঝতেই পারিনি। তুমি তো আমাকে বোঝার চেষ্টাই করনি, সারাক্ষণ শুধু তোমার ওই ভিপি মার্কা রাগ আর ধমক। আমি রাগ না দেখালে কি আর তুমি আমার এত কাছাকাছি আসতে? রায়হান যারা হাতটা টেনে নিয়ে নিজের ঠোঁটের কাছে নিয়ে গেল এবং সেখানে আলতো করে একটা চুমু খেল। যারা সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল। সে দ্রুত নিজের হাতটা ছাড়িয়ে নিল। অসভ্যতামি করবে না রায়হান, তোমার পিঠ ব্যথা, তুমি চুপচাপ শুয়ে থাকো। আমার পিঠে ব্যথা? মনে তো কোনো ব্যথা নেই। তুমি একদম কাছে এসো তো আমার। রায়হান জারাকে জোর করে নিজের বুকের কাছে টেনে নিল। জারা সাবধানে রায়হানের বুকে মাথা রাখলো যাতে তার পিঠে কোনো চাপ না লাগে। রায়হানের হৃদস্পন্দন খুব দ্রুত চলছে। সে জারার চুলে বিলি কাটতে শুরু করলো। রায়হান, আমার একটা কথা জানার ছিল। বলো যারা, আজ আর আমাদের মধ্যে কোনো গোপন কথা নেই? আমাদের বিয়েটা কিভাবে হলো রায়হান? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বাবা মা তো জানতো আমি মিশনে আছি, তারা হঠাৎ করে তোমার পরিবারের সাথে আমার বিয়ের কথা পাকাপাকি করলো, তুমিও তো রাজি হয়ে গেলে। এটা কি নিছুকি কাকতালীয় ছিল না? রায়হান মুচকে হাসলো। সে যারা মুখটা নিজে দুই হাতে তালুতে তুলে নিল। তুমি তো সিআইডি অফিসার যারা, সবকিছুর পেছনে লজিক খোঁজা তোমার স্বভাব, কিন্তু কিছু জিনিস লজিকের বাইরেও থাকে। তুমি হেয়ালি করছো রায়হান, আমাকে পরিষ্কার করে বলো। আমাদের বিয়ের পেছনে কোনো কাকতালীয় ব্যাপার ছিল না যারা, এই সবটাই ছিল আমার প্ল্যান। মানে তুমি প্ল্যান করে আমাকে বিয়ে করেছো, কিন্তু তুমি তো আমাকে আগে থেকে চিনতেই না। কে বললো আমি তোমাকে চিনতাম না? তুমি কি ভুলে গেছো আজ থেকে প্রায় 1 বছর আগে জয়েন্ট কোর্সের একটা গোপন ব্রিফিং হয়েছিল হেডকোয়ার্টারে? যারা ব্রু কুচকে মনে করার চেষ্টা করলো। হ্যাঁ, একটা বড় ব্রিফিং তো হয়েছিল, কিন্তু সেখানে তো আমি অনেক পেছনের সারিতে ছিলাম। তুমি পেছনের সারিতে বসেছিলে, কিন্তু আমার চোখ তো শুধু তোমাকেই খুঁজছিল তারা। সেই প্রথম দিন তোমাকে দেখে আমার মনে হয়েছিল এই মেয়েটাই আমার জীবনের শূন্যতা পূরণ করতে পারে। তোমার ওই তীক্ষ্ণ দৃষ্টি, তোমার পথ চলা, তোমার কথা বলার ধরন সবকিছু আমাকে পাগল করে দিয়েছিল। তুমি এসব কি বলছো রায়হান? তুমি আমাকে 1 বছর আগে থেকে চেনো? হ্যাঁ যারা, আমি তোমার সব খবর রাখতাম। সিরাজ স্যারের সাথে কথা বলে আমি তোমাকে এই কলেজের মিশনে ইনভলভ করার রিকোয়েস্ট করেছিলাম। আমি জানতাম তুমি এই কলেজে এলে তোমার সেফটির একটা ব্যাপার থাকবে, তাই আমি আমার আর তোমার বাবা মাকে দিয়ে এই বিয়ের নাটকটা সাজিয়েছিলাম। তার মানে মা বাবা সব জানতো? তোমার বাবা মা শুধু জানতেন যে আমি একজন সৎ ছেলে আর তোমার সাথে আমার বিয়ে হলে তুমি খুশি থাকবে। তারা আমার আসল পরিচয় জানতেন না। আমি সব দিক সামলে শুধু তোমাকে নিজের করে পাওয়ার জন্য এই ছকটা কষেছিলাম। এদিকে যারা অবাক হয়ে রায়হানের চোখের দিকে তাকিয়ে রইল। এই লোকটা থেকে কতটা ভালোবাসে সে ভাবতে যারা চোখের কোণ ভিজে উঠল। তুমি একটা বদ্ধ পাগল রায়হান, তুমি আমার জন্য এত কিছু করেছো আর আমাকে একবারও বুঝতেও দাওনি। আমি যদি তোমাকে আগে সব বলেই দিতাম তাহলে কি তুমি আমার এই রাগী ভিপির চরিত্রটা এত এনজয় করতে? তুমি যেভাবে আমার সাথে ঝগড়া করতে, আমাকে সন্দেহ করতে, সেটা আমার খুব ভালো লাগতো। তুমি খুব খারাপ রায়হান, আমি তোমার সাথে আর কথাই বলবো না। যারা অভিমান আর মুখ ঘুরিয়ে নিল। রায়হান হাসতে হাসতে যারাকে আবার নিজের দিকে ঘোরালো। আমার অফিসার বউটার তো দেখছি খুব অভিমান হয়েছে। তা এই অভিমান ভাঙানোর জন্য আমাকে এখন কি করতে হবে? আমাকে কলেজের মাঠে নিয়ে যেতে হবে। আমি শুনলাম কলেজের সব স্টুডেন্ট নাকি আমাদের দেখার জন্য পাগল হয়ে আছে। ঠিক আছে, আজ বিকালে আমরা কলেজে যাব। ভিপি রায়হান আর তার স্ত্রী যারা সবার সামনে তাদের বিজয় উদযাপন করবে। বিকেলবেলা রায়হানা যারা কলেজে পৌঁছাতে পুরো কলেজের স্টুডেন্টরা হাততালি দিয়ে তাদের স্বাগত জানালো। আবির আর সাজিদ দৌড়ে এসে রায়হানকে জড়িয়ে ধরল। ভাই, তুই তো কলেজের ইতিহাস বদলে দিলি। আমরা তোকে নিয়ে কতটা গর্বিত তা তুই চিন্তাও করতে পারবি না। আর ভাবি, আপনি তো আমাদের সবার ক্রাশ হয়ে গেছেন। আপনি যেভাবে বন্দুক চালিয়েছেন আমরা তো শুনেই অবাক। আপনারা তো আমাকে চিনতেই পারেননি। আমি কিন্তু আপনাদের ভাইয়াকে সব সময় চোখে চোখে রাখবো। ও বড্ড বেশি হিরোগিরি দেখায়। সবাই হেসে উঠল। রায়হান যারার কোমরে হাত রেখে তাকে নিজের কাছে টেনে নিল।
কলেজের মাঠে দাঁড়িয়ে তারা সবার সাথে হাসি মুখে কথা বলতে লাগলো। জুবায়ের, রাফি আর জামিলের অনুপস্থিতিতে কলেজটা এখন অনেক শান্ত আর নিরাপদ। রাত 10টা। রায়হানদের বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। যারা রায়হানের শোবার ঘরে দরজা বন্ধ। ঘরের ভেতরে শুধু একটা নীল রঙের ডিম লাইট জ্বলছে। জানালার পর্দাগুলো টানা। যারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো খুলে দিচ্ছিল। তার পরনে একটা লাল রঙের শাড়ি। শাড়ির আঁচলটা একটু খসে পড়েছে। রায়হান বিছানায় বসে একদৃষ্টে যারার দিকে তাকিয়ে আছে। তুমি আজ এত সুন্দর করে সেজেছো কেন যারা? আমার ইচ্ছে হয়েছে তাই সেজেছি। তোমার কোনো সমস্যা আছে? আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমার এই ধুকপুক করা হৃদয়ের খুব সমস্যা হচ্ছে। তুমি এভাবে আমার সামনে এলে আমি তো নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। রায়হান ধীরে ধীরে বিছানা থেকে উঠে জারার পেছনে গিয়ে দাঁড়ালো। জারার ঘাড়ের কাছে রায়হানের গরম নিঃশ্বাস পড়তে যারা চোখ বন্ধ করে ফেলল। তোমার পিঠে এখনো ব্যথা আছে রায়হান, তুমি বেশি নড়াচড়া করো না। আমার সব ব্যথা ছেড়ে গেছে যারা। আজ আমাদের নতুন করে সব শুরু করার রাত। রায়হান জারার খোলা ঘাড়ে নিজের ঠোঁট ছোঁয়ালো। তার হাতের আলতো স্পর্শ জারার কোমরে উন্মুক্ত অংশে গিয়ে ঠেকলো। যারা একটা মৃদু শিহরণ অনুভব করলো। সে ঘুরে দাঁড়িয়ে রায়হানের বুকের উপর 2 হাত রাখলো। আমরা তো আগেই কাজে ডেকে কবুল বলে বিয়ে করেছি রায়হান। সেই বিয়েটা ছিল একটা সামাজিক চুক্তি আর আমার একটা মিশন, কিন্তু আজকের এই রাতটা আমাদের সত্যিকারের মিলন। আজ কোনো মিশন নেই, কোনো লুকোচুরি নেই। আজ শুধু তুমি আর আমি। রায়হান জারার কপালে, চোখে, গালে গভীর চুম্বন করতে লাগলো। জারার ঠোঁট দুটো হালকা কাঁপছে। রায়হান নিজের 2 হাত দিয়ে জারার মুখটা তুলে ধরে তার ঠোঁটে একটা তীব্র আর উষ্ণ চুমুকে দিল। যারা নিজের 2 হাত দিয়ে রায়হানের গলা জড়িয়ে ধরে সে চুম্বনের গভীরতায় নিজেকে হারিয়ে ফেলল। আমি তোমাকে কতটা চাই যারা, তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না। আমাকে তোমার নিজের করে নাও রায়হান, আমি শুধু তোমার। রায়হান জারাকে পাঁজাগোলা করে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। নিচে আলোয় যারা লাল শাড়ি পরা শরীরটা এক অদ্ভুত মোহনীয় রূপ নিয়েছে। রায়হান নিজের শার্টের বোতামগুলো এক এক খুলে ফেলল। তার চওড়া পেশিবহুল শরীরটা যারা চোখের সামনে। যারা রায়হানের বুকের ক্ষত চিহ্নটার দিকে তাকিয়ে সেখানে আলতো করে একটা চুমু খেল। আমি তোমাকে আর কখনো কোনো বিপদে পড়তে দেব না রায়হান। আর আমি তোমাকে আমার বুকের এই খাঁচায় সারা জীবন আটকে রাখবো। রায়হানের হাত জারার শাড়ির আঁচলটা সরিয়ে দিল। তার ঠোঁট জারার ঘাট থেকে নেমে ক্রমশ নিচের দিকে নামতে লাগলো। যারা উত্তেজনায় চোখ বন্ধ করে রায়হানের পিঠের মাংস পেশিগুলো শক্ত করে খামচে ধরল। উফ রায়হান, তুমি আমার যারা, আমার জীবনের সবচেয়ে সুন্দর সত্যি। ঘরের উত্তাপ ক্রমশ বাড়তে লাগলো। রায়হানের প্রতিটা স্পর্শ, প্রতিটা চুম্বন জারাকে এক নতুন শিহরণের জগতে নিয়ে যাচ্ছে। তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ ঘরের ভেতরটা ভেঙে দিচ্ছে। রায়হানের আদরের তীব্রতায় যারা নিজের সমস্ত সত্তা দিয়ে তাকে অনুভব করছে। সিআইডি অফিসারে আর এটিইউ কমান্ডারের খোলস ছেড়ে তারা শুধুই দুজন প্রেমিক প্রেমিকা, যারা একে অপরের প্রেমে অন্ধ। যারা আমাকে বলো তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে অনেক ভালোবাসি রায়হান, অনেক বেশি ভালোবাসি। যারা মুখ থেকে কথাটা শোনার পর রায়হানের ভেতরে সবটুকু আবেগ যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। সে যারাকে নিজের সাথে সম্পূর্ণভাবে মিশিয়ে নিল। তাদের 2 শরীরের মিলনে কোনো বাধা রইল না। এক অদ্ভুত মাদকতা আর তৃপ্তির মাঝে তারা একে অপরকে আপন করে নিল। রাত গভীর হতে হতে তাদের ভালোবাসার এই উদযাপন এক চূড়ান্ত পরিণতি লাভ করলো। সকালবেলা জানালার ফাঁক দিয়ে আসা রোদের আলো যারার মুখে পড়তেই তার ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে দেখল সে রায়হানের শক্ত বুকের ওপর মাথা রেখে শুয়ে আছে। রায়হান তাকে 1 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে রেখেছে। যারার ঠোঁটে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। সে রায়হানের বুকে একটা আলতো চুমু খেল। সকাল সকাল বউয়ের এমন আদর পেলে তো আমার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করবে। তুমি জেগেছিলে? অসভ্য লোক একটা। আমাকে ছাড়ো, উঠতে হবে। একদম ছাড়বো না। আজ থেকে আমাদের ছুটি শুরু। আমরা আজ সারাদিন শুধু এই বিছানায় থাকবো। তাই বুঝি? যদি ডাকে? আমি মাকে কাল রাতেই বলে দিয়েছি আজ যেন আমাদের কেউ ডিস্টার্ব না করে। রায়হান যারাকে নিজের নিচে চেপে ধরে আবার তার ঠোঁটে ঠোঁট মেলাল। যারা হাসতে হাসতে রায়হানের গলায় হাত রাখলো। তাদের এই হাসি খুশি আর মিষ্টি খুনসুটির মধ্যে দিয়ে শুরু হলো তাদের জীবনের এক নতুন অধ্যায়। কলেজের সেই রাগী ভিপি আর দুর্ধর্ষ সিআইডি অফিসারের মিশন শেষ হয়েছে, কিন্তু তাদের প্রেমের মিশন সবে মাত্র শুরু।
সব বাধা বিপত্তি পেরিয়ে রায়হান আর যারা প্রমাণ করেছে সত্যিকারের ভালোবাসা সব জয় করতে পারে।